প্রলয়ঙ্কারী বিদ্যুৎ চমক যেমন মুহূর্তেই শতাধিক ধ্বংসের বন্যা বইয়ে দিতে পারে, তেমনি এক রক্তধার পুরুষের মুখোমুখি আজ ছায়া শিকদার। ঠিক কতগুলো বছর পর লোকটিকে দেখেছে তা গুছিয়ে নিয়ে উঠতে পারছে না। 5 থেকে 6 বছর তো হবেই নিশ্চিত। এত পরিবর্তন, এতটা পরিবর্তনও হয় একটা মানুষের? কি করে? ভাবনার মাঝেই ছায়ার কানে এসে বাজলো দূর থেকে বলা একটা নাম। কমান্ডো সেজাওয়ান, লাই ডাউন অ্যান্ড সেভ দিস গার্ল ফ্রম অ্যাটাক। কথাটা কানে না আসতে আসতেই সামনে থাকা পুরুষটি তার পেশিবহুল এক হাতে পেঁচিয়ে নিল ছায়ার গলা এবং দ্রুততার সাথে ঘন জঙ্গলে আবৃত মাটিতে বসে পড়ল ছায়াসহ। ঠিক তখনই ঘন ঘন গুলির আওয়াজ তীব্র আকারে কানে বাজল ছায়ার। নিজের মাথাটা লোকটির ঠিক বুকের মাঝে চেপে ধরার কারণে তার আরেক হাত দিয়ে দ্রুত গতিতে রাইফেল চালানোর ফলে তীব্র আওয়াজ আর লোকটির দেহে কম্পন দুটোই অনুভব করল ছায়া। পরিস্থিতি তুখোড়, চালচলন আর সহ্য হলো না ছায়ার। ভয়ে দুহাত খামচে ধরল পুলিশটির ইউনিফর্ম। নিঃশ্বাসের গতিবেগ এত দ্রুত যেন চারদিকে ছোড়া গুলির চেয়েও জোরে ছুটছে তা। ঠিক কতক্ষণ এই গোলাগুলি চলল ঠাওর করতে পারল না ছায়া। তটস্থ হয়ে লেপ্টে রইল সেই পুরুষটির বুকে। কত তৃষ্ণা, কত আকুলতা জমে আছে এই বুকে। ছোট্ট ছায়া ঠিক কতটা চাইতো এই প্রশস্ত বুকে মাথা রাখতে। লোকটি বুঝতেও পারল না 15 বছর বয়সে এক কুলহারা প্রণয় শক্ত রমণীকে কিভাবে সে রেখে চলে এলো। আর দেখা দিল না, কথাও কইল না সেই কিশোরী ছায়ার সনে। ছায়াও পারল না অঘোষিত কারণে ওই পুরুষটাকে মার খাওয়াতে। পারল না ছায়া। গোলাগুলি থেমেছে পুরোপুরি। আর্মির সকল সদস্য একত্রিত হয়েছে মাত্রই। শেরজাহান যেন পুরোপুরি ছেড়ে দিতে চাইল না ছায়াকে, কিন্তু ছায়ায় পুরো ভর যে তার ওপর সেটা বুঝতেই আর ছাড়ল না ছায়াকে। এই এতটুকুতেই ছায়া ক্লান্ত চোখ জোড়া বুঝে নিল। জ্ঞান ফিরতেই নিজের সেই বিলাসবহুল রুমটা আবিষ্কার করল ছায়া। বিছানা এলোমেলো হয়ে থাকা, নিজেকে একটুখানি গুছিয়ে নিয়ে উঠে বসল সে। রুমে কেউ নেই, কাউকে আশাও করেনি ছায়া। একই বাড়িটা বড়, বংশও খানদানি, লোকজনে ভরপুর বলতে গেলে, কিন্তু কোথাও কেউ ছায়ার হয়নি। শুধুমাত্র দায়িত্বের খাতিরে পুষে রেখেছে বলতে গেলে। গত 3 বছর যে ছায়ার এভাবেই যাচ্ছে। হুট করেই মাথায় এলো শেরজাহানের কথা। কানে বাজলো সেই ডাকটি, কমান্ডো সেজাওয়ান। ইস, কি ধুরন্ধর ডাক ছিল সেটি! সত্যি কি নর্দমার মতো ছেলেটি আজ আর্মির কমান্ডো? 6টা বছরে সে নিজেকে কি করে এতটা পরিবর্তন করতে পারলো? ভেতর থেকে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলল ছায়া। বিছানা থেকে নেমে চাবি নিয়ে আলমারিটা খুলল। সেটা খুব কোনায় লুকিয়ে রাখা ছোট একটি বাক্স। ধুলোবালি পড়েছে বেশ। খুব সহজে যে তা রোদরঞ্জনে আচ্ছাদিত হয় না। এই তো আজই প্রায় 7-8 মাস পর বের হলো তা। বাক্সটি নিয়ে ছায়া খাটের ওপরে বসলো। ধীরে ধীরে উন্মুক্ত করলো বাক্সে থাকা গুটি কয়েক জিনিসপত্র। 6 বছর আগে নিজের লেখা একটি চিঠি। ইস, কি বিচ্ছিরি হাতের লেখা! আপন মনে হেসে ফেলল ছায়া। নজর বুলিয়ে একবার পড়ল সেই চিঠিটি। প্রিয় শান ভাইয়া, আপনাকে এত কেন ভালো লাগে বলুন তো? আমি যে আপনার সাথে ঘুরতে যেতে পছন্দ করছি, খেলতে পছন্দ করছি, সব কিছু আপনার সাথে ভাগ করে নিতে চাইছি। আপনি কি বুঝতে পারছেন? আমি আপনার প্রেমে পড়েছি যে। আপনাকে চালাতে আমার ভীষণ ভালো লাগে। আপনি যখন ড্রাইভ করে আমাকে স্কুলে পৌঁছে দেন, তখন ইচ্ছে করে আপনাকে চোখ মারতে ভালো লাগে। আপনি যখন বিরক্ত হন, মনের ভেতর কি যে প্রশান্তি অনুভব করি। বুঝলেন শান ভাইয়া, আমি যে আপনাকে ভালোবাসি। আপনার আর আমার ছোট্ট একটা কুঁড়ে ঘরের সংসার সাজাতে চাই আমি আপনার সাথে। চিঠিখানা লিখেছিল ঠিকই শেরজাহানের জন্য, ছোট্ট নাম শান। কিন্তু অন্তঃকোণে সাহসের অভাবে ছোট্ট ষোড়শী ছায়া চিঠিটি আর পৌঁছে দিতে পারল না তার ভালোবাসার মানুষটির কাছে।
আর যেদিন প্রাণের সাহস এলো না সেদিন থেকেই ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলল। চিঠিখানা বুকে জড়িয়ে চোখ বুঝল ছায়া। আপন মনে প্রশ্ন ছুড়ল দূর অজানায়। আপনি আবার আমার জীবনে ফিরে এসেছেন শান ভাইয়া। এতগুলো বছর পর আপনি আমায় মনে রেখেছেন তো? হেডকোয়ার্টার অফিসার প্রধান কমান্ডোর অফিসার চেয়ারটা জুড়ে বসে আছে শেরজাহান। পেশিবহুল হাত দুটি টেবিলের ভর দিয়ে রাখা সেই। হাতের অগ্রভাগে মাথা ঠেকিয়ে চোখ বুজে আছে সে। সামনে দুজন আর্মি কর্মকর্তা তাকে একে একে সম্পূর্ণ হিস্ট্রি বলছে। কিভাবে এই এত বড় একটি পাচার চক্র তাদের আশেপাশে ঘুরঘুর করছিল সম্পূর্ণ কথা চুপচাপ শুনল সে। কপালে দুই পাশের রগগুলো ফুলে ফেঁপে রেখেছে তার। তবু নিজেকে কিভাবে যে এতটা শান্ত রেখেছে তা উপরওয়ালাই ভালো জানে। বেশ অনেকক্ষণ পরে গম্ভীর কণ্ঠে উচ্চারণ করল, ছায়া চৌধুরী শিকদার বাড়িতে পৌঁছেছে। কর্মরত লোকদের মধ্যে একজন উত্তর দিল, ইয়েস স্যার, শি ইজ সেফ নাও। আমরা আগামীকাল যাব ইনভেস্টিগেশনের জন্য তাদের বাড়িতে। শান চুপ রইল না, হ্যাঁ না উত্তর দিল না আর। হাতের ইশারায় লোক দুটিকে নিজের কেবিন থেকে বেরিয়ে যেতে ইশারা করতেই তারা চলে গেল। মাথায় সহস্র ভাবনা, কেমন যেন গুছিয়ে নিয়েই আগোছালা। 6টা বছর পর আবারও হয়তো নিজের সত্যে মুখোমুখি হতে যাচ্ছে শাহজাহান। 6টা বছর আগে রোগা প্যাটকা কাজের লোকটা এত আমূল পরিবর্তন সইতে পারবে তো এই চৌধুরী বাড়ির সদস্যরা? সকালে মিষ্টি রোদের চোখ পড়তেই স্নিগ্ধ এক আভাস পেল ছায়া। দরজায় ঠক ঠক আওয়াজ পেতেই ঘুম উবে গেল পুরোপুরি। ব্ল্যাঙ্কেট সরিয়ে উঠে দরজা খুলতেই সামনে দেখতে পেল বড় মাকে। এই একজন মানুষ এখন একমাত্র নিজের মনে হয় ছায়ার। পুরো বাড়ির মানুষগুলো কেমন যেন বিষিয়ে আছে ছায়ার প্রতি। শুধু এই মহিলাটি সবসময় আগলে রেখেছে ছায়াকে। বড় মা না থাকলে হয়তো ছায়াকে আর বছর আগেই রাস্তায় ধারে পচে মরতে হতো। সামনাসামনি হতেই দুজনেই মিষ্টি হাসি দিল। বড় মা অর্থাৎ এই বাড়ির বড় বউ রিফা খান ছায়ার মাথায় আদুরে হাত বুলিয়ে দিতে দিতে বলল, শরীর ঠিক আছে তো আম্মু? ঘুম হলো ঠিক মতন? ছায়া মুচকি হাসি উপহার দিয়ে বলল, বড় মা, ঠিক আছে সব। রিফা খান একটা বড় নিঃশ্বাস ফেলে করুণ চোখে ছায়ার দিকে তাকিয়ে বলল, গত 2টা দিনে কেমন নেতিয়ে পড়েছিস তুই আম্মু। কি যে হতো যদি সময় মতন আর্মির লোক না পৌঁছাতো সেখানে। ছায়া এক বিরস হাসল, তাচ্ছিল্যে কণ্ঠে বলল, কী বার হতো বড় মা, বিদেশে পাচার করে দিত। অন্তত এই বাড়ির মানুষগুলো তো খুশিই হতো। এর কদিন পর আমি এমনিই বাবার কাছে ওই আকাশে পাড়ি জমাতাম। বড় মা রুমে ঢুকতেই ছায়া পিঠে একটা চাপ্পড় মারল আস্তে করে। একটু ধমকের সুরে বলল, তোরা সবাই এত নিষ্ঠুর কেন রে? আমাকে ছেড়ে চলে যাস সবাই সব সময়। ছায়ার ঠোঁট উল্টে ফিরে তাকালো রিফা খানের দিকে। নিকি সুরে বলল, আবার ওসব ভাবছো তুমি? ঠিকই তো বলেছি আমি, ভুল কিছু বললাম? যেই ছেলেকে পেটে ধরেছি সেও ছেড়ে চলে গেল আমায় 2 বছর হতে না হতেই। এরপর বুকে আগলে নিলাম হুট করে আসা 9 বছরের শানকে। সেও মায়া বাড়িয়ে দিয়ে 6 বছর আগে হুট করে কোথাও উধাও হয়ে গেল। আর এখন তুই চলে যাবি বলছিস আমাকে? তোরা শান্তিতে থাকতে দিবি না, তাই না? ছায়া ফিচ্ছেল হাসলো আর বলল, শান ভাইয়া তো আমার কারণেই বাড়ি ছাড়লো, তাই না বড় মা? আমি যদি সেদিন দুষ্টমির ছলে তাকে প্রেমের চিঠি না দিতাম তাহলে হয়তো আম্মু ওইভাবে শান ভাইয়াকে বের করে দিত না। আর আমি... হয়েছে, থাক ওসব কথা এখন আর তুলিস না আম্মু। অতীতকে অতিথি থাকতে দে না। ছায়ার চোখ টইটুম্ব, কণ্ঠে ভীষণ জড়তা নিয়ে এসে প্রশ্ন করল, আমি আমি কেন আমার আব্বু আম্মুর আসল মেয়ে হলাম না বড় মা? রিফা অপলক তাকিয়ে রইল মেয়েটির দিকে। নিমিষে সেই 3 বছর আগে চাঞ্চল্য হরিণীর ন্যায় ছুটে থাকা ছায়ার চিত্র ভেসে উঠল চোখের পাতায়। কতটা আদরের ছিল ছায়া, বাবার রাজকন্যা এক কথায়। যেন সত্যিই বটগাছ ছিল এই মেয়েটার, তাও দত্তক নেওয়া মেয়ে। বাইরের কেউ তো ঘুণক করেও টের পায়নি ছায়া এই
চৌধুরী বাড়ির মেয়ে নয়, কোনো এক সরকারি হসপিটালের মৃত মায়ের সন্তান সে। এমনকি ছায়াও যে নিজেও জানতো না সন্তান লাভে অপারগ তার বাবা মা দত্তক নিয়েছে তাকে তার আসল মদখোর বাবার থেকে। সেই বাবা আদৌ বেঁচে আছে কি না তা জানে না কেউ। ছায়ার শরীরে তার রক্ত থাকলেও ছায়ার পুরো জীবনে সে এক অপূরণীয় অধ্যায় পড়ে রইল, নামটাও যে জানা নেই ছায়ার। হুট করে কি হলো 3 বছর আগে? কেন উপরওয়ালা ছায়ার বাবা নামক বটগাছটাকে নিজের কাছে নিয়ে নিল? কেনই বা আবার ছায়ার পালিত মা মধ্য বয়সে অন্য এক পুরুষের সঙ্গ খুঁজল? কেন এই মেয়েটাকে আগলে বাকিটা জীবন পার করতে পারল না? গেল তো গেলই, সবার সামনে জানিয়ে দিয়ে গেল ছায়ার জন্মের রহস্যের কথাখানা। এখন যে মেয়েটাকে সবাই বাড়ির আবর্জনাও মনে করে না। চুপ করে আছো কেন বড় মা? ঘোর কাটল রিফার। অতীত ভাবতে গেলে কত কিছুই না মাথায় আসে। চারদিকে কেউ যেন ভালো নেই, ভালো থাকে না, যেমন এই ছায়া। আর কথা বাড়াতে চাইল না রিফা খান, হালকা হেসে বলল, এখন এসব বাদ দে না আম্মু। ওহ, যেই জন্য এত সকালে ডাকলাম, আর্মির কমান্ডো অফিসার এসেছে, তোর সাথে নাকি একটু কথা বলবে তদন্তর বিষয়ে। বলেছি তুই ঘুমাচ্ছিস, তাও বাইরে তাদের গাড়িতে অপেক্ষা করছে, তুই উঠলে নাকি ভেতরে আসবে। কথাটা কানে যেতেই 2 কদম পিছিয়ে গেল ছায়া। এলোমেলো দৃষ্টিতে মাথাটা বাইরে ঘুরিয়ে জানলার দিকে তাকালো। বাইরের নিচ তলায় গেটের সামনে দাঁড়িয়ে আছে কালো রঙের একটি পাজারো অফিসিয়াল গাড়ি। ভেতরে কাউকেই দেখতে পারছে না, তবে গাড়ির বাইরে একজন আর্মি পোশাকধারী লোক দাঁড়িয়ে আছে শুধু। ছায়া সেদিকেই তাকিয়ে কম্পিত স্বরে বলল, বড় মা, তুমি দেখেছো সেই অফিসারকে? রিফা ভুরুকুচকে এগিয়ে এলো একটু, বাইরে তাকিয়ে বলল, না, ওই যে বাইরে থাকা লোকটি এসে জানালো শুধু। ছায়া দ্রুত তাকালো রিফা খানের দিকে। চোখের কোণে চিকচিক করা অশ্রু আর ঠোঁটে হাসি নিয়ে উৎকণ্ঠ হয়ে বলল, হারিয়ে যাওয়া মানুষগুলোও হয়তো আবারও তোমার কাছে ফিরে আসবে বড় মা, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। বলে ছায়া দ্রুত ওয়াশরুমে ছুটল ফ্রেশ হওয়ার জন্য। পেছন থেকে না বুঝে তাকিয়ে রইল রিফা খান। চৌধুরী ভিলা, যেই বাড়িটা থেকে একদিন অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল শাহজাহানকে, আজ সেই বাড়ির মানুষগুলো কেমন তথস্থ তার আগমনে। ড্রয়িং রুমে সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে শান। পাশে রয়েছে আরও একজন আর্মি সদস্য। সামনাসামনি একটা চেয়ারে বসে আছে ছায়া চৌধুরী। মাত্রই এসে বসেছে সে। ঘরে আরও কতগুলো মানুষ থাকলেও কেউ যেন শানের এই রূপে খুশি হতে পারছে না, একমাত্র একজন ছাড়া। কোনায় দাঁড়িয়ে নীরবে মুখে আঁচল গুজে কাঁদছে রিফা খান, মুখে প্রাপ্তির হাসি। একমাত্র সেই যেন খুশি শানের পরিবর্তনে। তীক্ষ্ণ নজরে উপস্থিত সকলকে এক প্রকার পর্যবেক্ষণ করে শান্ত গম্ভীর কণ্ঠে বলল, আমি মিস ছায়া চৌধুরীর সাথে আলাদা করে কথা বলতে চাই। রিফার ছোট যা সাজিদ আর তার মেয়ে সায়রা একে অপরের দিকে চোরা চোখে তাকালো। তারপর একবার ছায়ার দিকে তাকে অদ্ভুতভাবে ইশারায় কিছু একটা বলে রুমে গেল যেন সকলেই। শান দৃষ্টি দিল ছায়ার বরাবর, কণ্ঠে কঠোরতা ভরপুর। জিজ্ঞাসা করলাম, আপনি কি করে ওই পাচারকারীদের হাতে পড়লেন? শুরু থেকে সবটা জানতে চাইছি। ছায়া ঢোক গিল, মনে করলো 2 দিন আগের কথা। বড় একটা নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলো, ভার্সিটি থেকে ফ্রেন্ডদের সাথেই ফিরছিলাম আমি। টিউশন, কোচিং সব শেষ করতে করতে প্রায় বিকেল 5টা, 5:30। বাস থেকে নামার পর বাসার গলি দিয়ে একাই হেঁটে আসছিলাম। তখন একটা গাড়ি এসে আমার মুখে রুমাল চেপে ধরে গাড়িতে তুলে নিল। শান শান্ত কণ্ঠে উচ্চারণ করলো, এরপর? জ্ঞান ফেরার পরে আমি নিজেকে একটা অন্ধকার রুমে পাই। আপনার সাথে আর কজন মেয়ে ছিল? শানের প্রশ্নে বুড়ো জোড়া হালকা কুচকে ছায়া ভেবে বলল, কেউ তো ছিল না, আমি একাই ওই রুমে ছিলাম। তবে মাঝে মধ্যে পাশের রুমগুলো থেকে কিছু মেয়ের কান্না শোনা যেত। যারা আপনাকে তুলে নিয়েছে তাদের কারোর চেহারা দেখেছেন?
দু একজনের দেখেছি যাদের গতকালও আপনাদের সাথে গোলাগুলি করতে দেখেছি, আর যারা ছিল তাদের কথা মনে নেই আমার। মুখে কাপড় বেঁধে আসতো রুমে, খাবার দিয়ে যেত, কিছুক্ষণ পর পর কিসের যেন ইঞ্জেকশন দিয়ে যেত। ওটা শরীরে দেওয়ার পরে ঘুমিয়ে যেতাম আমি। এরপর কতক্ষণ পর ঘুম ভাঙতো জানা নেই, তবে ঘুম ভাঙার পর ওদের চোখে পড়লে আবার ওই ইঞ্জেকশনটা দিয়ে যেত। বাকি মেয়েগুলোকে আমি গতকালই দেখেছি, হাত মুখ বেঁধে ভ্যানে তোলার সময় সাথে আমাকেও তুললো তাদের সাথে। শান চুপচাপ ভাবল কিছু একটা। একটু পরে আবার ছায়ার দিকে প্রশ্ন ছুড়ল। আপনাদের বাড়ির পার্কিং লটে দেখলাম দুটো দামি গাড়ি দাঁড়িয়ে আছে। বাড়ির গাড়ি থাকতো আপনার বাসে যাতায়াতের কারণ? ছায়া কি বলবে বুঝতে পারছিল না, তবুও সাহস সঞ্চয় করে বলল, এটা আমার পার্সোনাল। মুখের কথা কেড়ে নিয়ে শান বলল, আমি তদন্তের ভিত্তিতে জিজ্ঞেস করছি। সন্দেহের তীর ভিকটিমের দিকেও থাকতে পারে আমাদের। হতেও তো পারে আপনি ভিকটিম সেজে অন্য কাউকে ফাঁসানোর চেষ্টা করছেন। তাই এই মুহূর্তে কোনো কিছুই নিজের পার্সোনাল বলে চালিয়ে দিয়ে আমাদের সন্দেহ বাড়াবেন না। যা জিজ্ঞেস করা হচ্ছে উত্তর দিন। ছায়ার মুখের কথা হারিয়ে ফেলল। সুগভীর দৃষ্টিতে একবার তাকালো তার শান ভাইয়ার দিকে। বোকাশোকা চুপচাপ ছেলেটা আজ কতটা কঠিনভাবে গুছিয়ে কথা বলছে। কি করে পারলো শান ভাইয়া এতটা পরিবর্তন করতে নিজে? মিস ছায়া চৌধুরী, আমি কিছু জিজ্ঞেস করছি। শানের থেকে মুখ ফিরিয়ে মাথা নিচু করে ফেলল ছায়া। মিনমিন করে বলল, এই বাড়ির গাড়িতে আমার যাতায়াত করা নিষিদ্ধ। শান চোখ ছোট করে তাকালো। কি বলতে চাইছে এই মেয়ে? কথার ধরন তো এমন ছিল না ছায়ার। তাহলে বাড়ির গাড়ি বাড়ির মেয়ে ব্যবহার করবে না তো বাড়ির চাকর ব্যবহার করবে? ছায়া মুখ তুলে তাকালো শানের দিকে, কণ্ঠ শক্ত করে বলল, আমি এই বাড়ির মেয়ে নই, আশ্রিতা। আর আশ্রিতাদের বাড়ির কোনো কিছুর প্রতি বিলাসিতা রাখা উচিত নয়। শানের বিরক্ত লাগছে ছায়ার এমন উল্টো কথায়। কি বলছে এই মেয়ে? বাবার রাজকন্যা এই মেয়েটা। বাড়ির সকলের মধ্যমণি তো ছিল 6 বছর আগে। হুট করে এমন কথা কেন উঠছে? আমি যতদূর জানি আপনার বাবা এই বাড়ির মেজ ছেলে, মানে কেস স্টাডি পড়ে জানলাম আর কি। আমার বাবা এই বাড়িরই মেজ ছেলে। যতদিন আমার বাবা ছিল ততদিন আমি এই বাড়িরই মেয়ে ছিলাম। এখন আমার বাবা মৃত, তার মৃত্যুর পরে জানতে পারি আমাকে বাবা দত্তক নিয়ে এনেছেন। আমি এই বাড়ির মেয়ে নই। বিস্ময়ের মুখে কথাটা যেন হারিয়ে ফেলল শান। মেজ চাচু মারা গেছে কবে, আর ছায়া এই বাড়ির মেয়ে না, মানেটা কি? আপনার মা নতুন সংসার করেছে বাবার মৃত্যুর পর। কেমন যেন অদ্ভুত লাগলো শানের কাছে। মনে পড়ল ছায়া 6 বছর আগের কথা। এই সেই মহিলা যে নিজের দায়িত্বে নিয়ে শানকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে, আর সামনে বসে আছে তার মেয়ে ছায়া, যে কিনা মিথ্যা বলে শানকে ফাঁসিয়েছে। হয়তো তার কাছে সেদিনকার কাজটা নিতান্তই দুষ্টুমি ছিল, কিন্তু তার ছোট একটা দুষ্টুমি শানের জীবনে মোড় ঘোরানোর জন্য যথেষ্ট ছিল। আজও আফসোস হয় নিজের জন্য। রিফা খান যেন এই অনাথ ছেলেটাকে মায়ের মতনই স্নেহ করত। সেটি তো কখনোই ভুলতে পারবে না শান। আজও তো এই মহিলাটা শানকে দেখেই আবেগে আপ্লুত হয়ে শানকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছে। কিন্তু শান নিজের দায়িত্ব পালনের দিক থেকে ফিরিয়ে দিতে হয়েছে রিফা খানকে। কি করবে সে? কিছুই যে করার নেই। নিজেকে নিজে সামনে নিল শান। গলায় খাকারি দিয়ে তাকালো ছায়ার দিকে। মুখের মধ্যে এমন একটা ভাব ফুটিয়ে তুলল যেন সে এখনও একটু ভাবনায় পড়েছিল ছায়ার এমন দশার কথা শুনে। সে বলল, আপনাকে এক্ষুনি আমাদের সাথে ফরেন্সিক ডিপার্টমেন্টে যেতে হবে। আপনার কিছু টেস্ট করাতে হবে। ইঞ্জেকশন পুশ করতে তো বললেন না, সেটার জন্যে। ছায়া একটু বিবৃত বোধ করে বলল, এখন? শান সোজা উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ এখন। আপনার কাছে 5 মিনিট সময় আছে, তৈরি হয়ে আসুন। ছায়া উঠে দাঁড়ালো। আমতা আমতা করে বলতে নিল,
কিন্তু এই মুহূর্তে আমাকে বাড়ি থেকে... কথাটা শেষ করার আগেই শান তীব্র স্বরে নিজের সাথে থাকা একজন অফিসারকে বলল, আই এম ওয়েটিং দেয়ার, এই দিকটা সামলে নিন আপনি। বলেই আর এক মুহূর্ত বাড়িতে দাঁড়ালো না শান। বাইরে গিয়ে নিজের অফিসিয়াল গাড়িটাতে উঠে বসে অপেক্ষা করতে লাগলো। বাড়ির কাউকেই ছায়ার কিছু বলতে হয়নি। এই অফিসার বাড়ির সবার সাথে কথা বলে অনুমতি নিয়ে নিয়েছে। তৈরি হয়ে বাইরে আসতেই গাড়ির পেছনে সিটে উঠে বসে পড়ল ছায়া। সামনে ড্রাইভিং সিটে ওই অফিসারটি আর তার পাশেই শান। ছায়ার ভয় করছে একটু একটু। শান ভাইয়া যে এখন আগের মতন ছায়ার খেয়াল রাখবে না। যদি আজও ফেরার পরে সেদিনের মতো কিছু হয়? চিন্তার মাঝেই বেশ শব্দ করে বেজে উঠল ছায়ার ফোনটি। ধ্যান ভাঙতেই হাতে থাকা ফোনটিতে নজর দিল সে। স্ক্রিনে জলজল করে উঠছে একটি আননোন নাম্বার। ভুরু কুচকে এলো তার। কিছু একটা আন্দাজ করে ফোনটা রিসিভ করল না সে। তার কাজটি সামনে মিরর গ্লাসে পর্যবেক্ষণ করল শান। হুট করেই গম্ভীর কণ্ঠে বলল, পিক আপ দ্য কল। ছায়া হাঁ করে তাকালো শানের দিকে। তা দেখে শান একটু কঠিন স্বরে বলল, ফোনটা তুলতে বললাম, লাউড স্পিকার দিন কুইক। ছায়া একবার ফোনের দিকে তাকায়, আবার শানের দিকে তাকিয়ে বলল, আননোন নাম্বার। তুলতে বলছি। আর একটি কথা বলল না ছায়া। ভয়ে ভয়ে কলটা রিসিভ করলো, লাউড স্পিকার দিল। সাথে সাথে এক বিচ্ছিরি ছেলের কণ্ঠ ভেসে এলো ফোনের ওপাশ থেকে। হ্যালো ছায়া রানী, কেমন আছো? ছায়া চোখ বন্ধ করে ফেলল। ঢোক গিলে তাকালো শানের দিকে। শান চোখের ইশারায় বলল কথা বলতে। তা দেখে ছায়াও কণ্ঠে একটু তেজ এনে বলল, আপনি? ওহো ছায়া রানী, চিনতে পেরেছো তাহলে? এই সাফিকে তো চিনতেই হবে। আর কয়টা নাম্বার ব্লক করবে তুমি আমার? ধরা তো দিতেই হবে তোমাকে আমার কাছে, কি বলো? আপনি কেন আবার কল দিয়েছেন আমায়? কেন এভাবে বারবার বিরক্ত করছেন? আরে ধীরে ধীরে ছায়া রানী, তোমাকে তো আমি ঠিক নিজের করে নিব, একদিনের জন্য হলেও। এত তেজ, এত তেজ খুব কাছ থেকে দেখতে ইচ্ছে হয় আমার। তোমার এমন জ্বলন্ত লাভার ন্যায় কথা শুনলে তো শরীরে লোম দাঁড়িয়ে যায় আমার ছায়া রানী। বিচ্ছিরি কথাখানা কানে পৌঁছতে চোখ খিচে বন্ধ করে নেয় ছায়া। এই ছেলেটাকে একদম সহ্য হয় না ছায়ার। কিভাবে যে একে সরানোর চেষ্টা করেছে তা ছায়া শুধু নিজেই জানে। তাও কেমন যেন জোকের মতন ছায়া পেছনে লেগে থাকে ছেলেটা। আরও কিছু বলার আগে ছায়া খট করে কলটা কেটে দিল। এদিকে সামনে বসা শানের হাতে মুষ্টি জোড়া শক্ত হয়ে রইল। সে খবর তো রাখতেই পারল না ছায়া। কি হচ্ছে শানে? এমন অস্থির কেন লাগছে? কারণটা যে শানের অজানা এমনটাও তো নয়। গত 6টা বছর তিলে তিলে অনুভব করেছে সে তার জন্য। এই চৌধুরী বাড়ি যে শানকে বের করা হয়েছে, সেই ষোড়শ মেয়েটিকেই মায়াজালে আবদ্ধ করতে চায় শান। এতটাই যে চায় নিজের শরীরের সমস্ত শক্তি ব্যয় করে নিজে সেই মেয়ের যোগ্য করে তুলেছে, যাতে একটা সময় ছায়ার বাবা মায়ের সামনে গিয়ে জোর গলায় ছায়াকে চাইতে পারে সে। কিন্তু হায় রে, তার তো কেউ নেই আর। হু ইজ দিস গাই? কি শান্ত কণ্ঠস্বর! ছায়া কি বুঝতে পারছে এই শান্ততার পেছনে লুকিয়ে আছে এক তাণ্ডব মূর্তি? আমার ভার্সিটির এক সিনিয়র ভাই। তো এসব কি বললো? সে আমাকে গত 1 বছর ধরে এভাবে জ্বালাচ্ছে। প্রেমের প্রস্তাবে রাজি হয়নি বলে এভাবে একবার একটা নাম্বার থেকে কল দেয়। অ্যান্ড উই এনজয়, তাই না? শানের এমন অদ্ভুত কথা ছায়া ভুরু কুচকে তাকালো তার দিকে। মিনমিন করে জিজ্ঞাসা করল, জি ভাইয়া। I am an army command officer, not your weak bro. So don't call me bhaiya. Call me sir, okay? ছায়ার মনে জানা হয়ে গেল ডিউটিতে থাকাকালে লোকটি তার সাথে এমনই ব্যবহার করবে। শুধু তার সাথেই নয়, বাকিদের সাথেও। তাই তো চুপচাপ মাথা নিচু করে বলল, সরি স্যার। শান চুপ রইল। পথের মধ্যে আর একটি কথাও উচ্চারণ করল না কেউ। ফরেন্সিকে পৌঁছেই ছায়ার কিছু টেস্ট করালো ডক্টর।
এরপর আবার ছায়াকে পৌঁছে দেওয়া হলো বাড়িতে। রিফা খানের কান্না যেন থামার জো নেই। শানকে দেখার পর থেকে তিনি কান্নায় জর্জরিত। ভেবেছিল যাওয়ার আগে শান অন্তত একবার তার সাথে দেখা করে যাবে, কিন্তু ছেলেটা যে তার উপরে রাগ করে আছে তা তো তিনি বুঝতেই পারলেন না। ছায়া এসে রিফা খানমের ওই অবস্থা দেখেই হতবম্ব। চেষ্টা করেও তার কান্না থামাতে পারল না। সন্ধ্যার দিকে ছায়ার বড় চাচু হামেদ এসে সবটা জানতে পারল শানের কথা। তিনিও অবাক শানের এত পরিবর্তনের কথা শুনে। চাকরির সূত্রে সে ঢাকার বাইরে যেতে হয়েছিল তাকে। তার অনুপস্থিতিতে ছেলেটাকে এভাবে বাড়িতে থেকে বের করে দেওয়া হয়েছে তা তখনও জানতে পারেনি ওই লোকটি। পরে যখন জেনেছে তখন অনেক খুঁজেছিল, পরেও আর পাওয়া যায়নি তাকে। হুট করে ছেলেরা যেন অদৃশ্য হয়ে গিয়েছিল সবার থেকে। তখন তো হামিদ শান কলেজেও খোঁজ নিয়েছিল বারংবার, দেখা মিলেনি তার, কেউ হদিশও দিতে পারেনি। তাহলে শান পড়ালেখা করলো কোথা থেকে? কি করেই বা হয়ে গেল এত বড় মাপের আর্মির কমান্ডার অফিসার? রিফা খান প্রায় অসুস্থ হওয়ার পথে। উদ্ভ্রান্তারের মতন তখন তিনি ছায়ার 2 হাত পা চেপে ধরে অনুরোধ করল, শানকে তুই খুঁজে আন না আম্মু, আমার সাথে একটু কথা বলিয়ে দে না। শান বাবা যে আমার উপর রাগ করে আছে, দে না আম্মু, একবার ছেলেটা আমার সাথে কথা বলিয়ে দে না আম্মু। ছায়া কি করবে না করবে বুঝে উঠতে পারল না। রিফা খানমের অবস্থার কথা ভেবে তৎক্ষণাৎ কিছু না ভেবেই কথা দিল যে শানকে খুঁজবে, রিফা খানমের সাথে কথা বলিয়ে দেবে। নির্ঘুম রঞ্জনী পার করে ছায়া বুঝি উঠতে পারল না কি করবে সে। শানের হেড অফিস ছায়া তো কিছুই চেনে না, না আছে কোনো ফোন নাম্বার, না আছে বাড়ির ঠিকানা। কি করবে ছায়া? নিশির ঝলকে আজ যে শুধু ছায়ায় জেগে রয়েছে তা কিন্তু নয়। নিস্তব্ধ কোয়ার্টারে বারান্দায় ইজি চেয়ারে আজ রাতটুকু এক পুরুষের দখলেই রয়ে গেল। ঘুম নেই আজ 2 দিন ধরে তার চোখে। চাকরি জীবনে আজ প্রায় 2 বছর। 1 বছরের মাথায় এর অনেক ভালো কাজের ধরন দেখে প্রশাসন থেকে, সাধারণ অফিসার থেকে উন্নতি ঘটিয়ে তাকে আর্মির কমান্ডার অফিসার পদে দিতে বাধ্য। পদোন্নতি পেয়ে কাজের মাঝে আরও ডুবেছে শাহজাহান। নামটা তার এই শাহজাহান আবদ্ধই রয়ে গেল চিরকাল। বাবা মাহীন অনাথ ছেলেটার পরিচয় কেউ দিতে পারল না। সুন্দর নামটির সাথে ছোট্ট হলেও একটি পদবি দেওয়ার মতনও কেউ ছিল না। 2 বছর আগে এই পদবি না থাকার কারণে ট্রেনিং নেওয়ার আগে যেন বাদ পড়ে যাচ্ছিল শান। কিন্তু ভাগ্য তার সহায় ছিল। ট্রেনিংয়ের এক কোচ স্বয়ং তার জন্য এদিক ওদিক ছুটেছিল। বারবার সকলকে বুঝিয়েছে ছেলেটা বাবা মার পরিচয় তো নেই তো কি হয়েছে, যুদ্ধে গেলে কেউ তো তার বাবা মার পরিচয় তাকে চিনবে না, চিনবে তার কাজ দেখে। বলিয়ান শানকে দায়িত্ব দিল সে নিজের সর্বশক্তি দিয়ে তা পালন করবে। সেবার কোচের কথায় ভিত্তিতে শানকে দিতে হয়েছিল কত শত পরীক্ষা। বাকিরা যেখানে 2000 মিটার দৌড়েছে শান সেখানে একটানা 5000 মিটার দৌড়েছে। বাকিরা যেখানে দিনে 100 পুশ আপ করেছিল শান সেখানে দিনে 250 পুশ আপ দিতে হয়েছে। কষ্ট কি তা অনুভব করতে পেরেছে শান। প্রতিটা মুহূর্তে কষ্টের সাথে সাথে মনে হতো এই এক ষোড়শী কিশোরীর দায়ী শানের এই কষ্টের জন্য। ধীরে ধীরে কষ্টগুলো শানের অভ্যাসে পরিণত হয়েছে। 250-এর বদলে নিজের ইচ্ছে আরও 50 খানেক পুশ আপ দিলেও আর কষ্ট অনুভব হতো না তার। ট্রেনিংয়ের সময় লোকেরা যে তাকে নিজেই অজান্তে এক মারদাঙ্গা পালোয়ান গড়ে তুলেছে তা তো তারা নিজেরাও বুঝতে পারেনি। এখন হাই স্পিডে চলমান এই গাড়িটিকে পেছন থেকে দৌড়ে গিয়ে ট্রেনে থামিয়ে দেওয়া শানের কাছে তেমন কিছুই না। প্রশাসন এখন যে কোনো বড় মিশন থাকলে সবার আগে এই নামটাই মুখে আসবে সবার, কমান্ডো শাহজাহান। এখন আর নামের পেছনে পদবিটাকেও কেউ খোঁজে না। এই পদবি খোঁজার মতন ছায়ের নামটাও যেন ধীরে ধীরে মুছে যেতে লাগলো শানের মস্তিষ্ক থেকে। 4টে বছর তীব্র রাগের মস্তিষ্কে পালন করে রেখেছে মেয়েটাকে। শেষের 2 বছর নিজের কর্মজীবন নিয়ে থাকতে থাকতে মেয়েটাকে ভুলেই গেছিল যেন শান। এই যে 6টা বছর ও মেয়ের মুখও হয়নি শান। শুধু ছায়া কেন, ওই চৌধুরী বাড়ির কাউকেই শান দেখেনি।
আড়াল আড়াল করতে করতে কখন যে নিজেকে এতটা গুটিয়ে ফেলেছে তা যেন তার ধারণার বাইরে। অথচ তারা এখন এই শহরের দূরত্ব কেমন 3.5 ঘন্টা। হুট করে আবার কাজের সূত্রে কেমন করে যেন এক চেনা মুখে চোখে পড়ল শানের 6টা বছর পর দেখা। চিকন হাড্ডি বেরিয়ে থাকা মেয়েটিকে বেশ নাদুস নুদুস হয়েছে, লম্বায়ও বেড়েছে একটু। ঘাড় সমান চুলগুলো এখন প্রায় কোমর ছাড়িয়ে আরও নিচে। বাঁকা নেই সেই চুলগুলো, এখন সিল্কি খুব। এখনও মনে পড়ে বাড়ির সকলে ছায়াকে চুলের জন্য কাজী নজরুল বলে খ্যাপাতো। কিন্তু রমণী যে বিধ্বস্ত ছিল। এভাবে দেখা হবে তা হয়তো কল্পনাতেও ছিল না শানের। 6 বছর আগের অহংকারী দুষ্টু কিটকিটে হাসা মেয়েটির চোখ ভর্তি অশ্রু দেখেছিল শান একদিন আগে। এত পরিবর্তন, আর আজ কিনা শুনল মেয়েটি এই বাড়ির কেউ না। দিন শেষে শান আর ছায়া যে একই ঠেকল বাড়িটার কাছে। শান চেয়েছিল ছায়া শিক্ষা পাক, কিন্তু সেই শিক্ষা যে ছায়া তার বাবা মাকে পরিচয় হারিয়ে ফেলে পাবে তা চায়নি শান। এতটা কেন ভেঙে দিল ওপরওয়ালা মেয়েটাকে? ছায়াকে যে এভাবে একটুও মানায় না। ও বাড়ির ছোট চাচুর পরিবারে কেউ যে ছায়াকে এখন আর ভালো চোখে দেখে না তা তো আজ নিজের চোখেই দেখল শান। ছোট চাচুর 2 ছেলে, বড় ছেলের বিয়ে করেছে, একটা ছেলেও আছে বছর 3-এর। ছোট ছেলেটা এখন তরতাজা যুবক। খবর নিয়ে জানতে পারলাম মদ আর মেয়ে তার সারা দিনের সঙ্গী। যে ছেলের বাইরে গিয়ে এসব করতে পারে সেই ছেলের কাছে যে ঘরের এমন নিরাপদহীন রমণী যে পানি ভাত। শান জানে রিফা খানম আছে ছায়ার জন্য, কিন্তু তার তো বয়স হয়েছে, আর তার কত দিনই বা সামলাতে পারবে তিনি। সব কিছু চিন্তা করে শানের মাথায় একটা কথাই উকি দিল, তার ছায়া মোটেও নিরাপদ নয় এই বাড়িটাতে। হয়তো বাড়ির কেউ ওকে পাচার করে দেওয়ার পরিকল্পনায় যুক্ত। তদন্ত চলছে জোর কদমে। না একদিক থেকে নয়, 2 দিক থেকেই। শান ব্যস্ত নিজের কর্ম নিয়ে, এর মধ্যে পাচার চক্রে কেসটাও নিযুক্ত। ওদিকে আর 3 দিন ধরে ছায়ার ব্যস্ত শানের সম্পর্কে জানতে। রিফা খান যে দিন দিন নাওয়া খাওয়া ছেড়ে বসেছে। অনেক কষ্টে শানের পার্সোনাল ফোন নম্বরটি জোগাড় করতে সক্ষম হয় ছায়া। কোয়ার্টারের ঠিকানাও কেউ দিতে পারল না এখনো পর্যন্ত। তবুও ছায়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাজের সময়টা শানের পার্সোনাল নম্বর বন্ধ থাকে, তাই তো সন্ধ্যার আগে 4-5 বার ট্রাই করেও পেল না শানকে। প্রায় রাত 8টার দিকে একটা আননোন নাম্বার থেকে কল আসতেই শান ভুরু কোঁচকাল। এই সময় তো আর তার কেউ কল করার কথা নয়, তাও আবার নিজের পার্সোনাল নম্বরে। একটু ভেবেই কলটা রিসিভ করে কানে ধরল শান। আস্তে করে উচ্চারণ করল, হ্যালো। নীরবতা যেন হুট করে ছড়িয়ে পড়ল আশেপাশে জুড়ে। ওপাশ থেকে কোনো প্রকার কথা না পেয়ে শান এবার একটু গম্ভীর কণ্ঠে বলল, কে বলছেন? এবার ওপাশ থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ। শান ভাইয়া। থমকে গেল শান। ছায়া ফোন করেছে, কিন্তু নাম্বারটা পেল কোথায়? ভাবনার মাঝে ওদিক থেকে আবারও তড়িঘড়ি শব্দ ভেসে এলো ছায়ার। শান ভাইয়া, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, শুধু 2 মিনিট। সাথে সাথে শান উত্তর দিল, আই ডোন্ট নো ইউ। বলেই হুট করে কলটা কেটে দিল শান। তারপরে আবারও লাগাতার কল আসতে লাগলো ছায়ার ফোন নম্বর থেকে। শান আর রিসিভ করলো না। মেয়েটা তাকে একটুও শান্তি দেয় না, কখনো দেয়নি, না 6 বছর আগে আর না এই এখন। বিরক্ত হয়ে ফোনটা সুইচ অফ করে রেখে দিল শান। আর বাজলো না কল, আর শান তাকালো না ফোনের দিকে। ছায়ার ছায়াও মারাবে না আজ থেকে এই শাহজাহান। দূরত্ব বাড়লে শানের হৃদয়ে চলতে থাকা দুগ্ধ অনুভূতির আভাসগুলো হ্রাস পাবে, আর শান সেটাই চায় না। ছায়া নামক বিষাক্ত নারী থেকে দূরেই থাকতে চায় সে। হ্যাঁ, বিষাক্তই। যেই নারীর চোখে একবার দৃষ্টি মেলানোর ফলে শানের দুটো রাতের ঘুম হারাম হয়ে গেছে, সেই নারী বিষাক্ত বয়ে আর কিছুই নয়। আর শান এবার অন্তত জেনে শুনেই বিষ পান করবে না। ভেতরটা পুড়ে যাচ্ছে ছায়ার। শান ভাইয়া কি করে পারল তার মুখের ওপর কলটা কেটে দিতে?
ছায়ার প্রতি কি একটুকু মায়া হয় না তার? শান ভাইয়া কি বুঝতে পারছে না এই ছায়া আর আগের মতন নেই? দুষ্টুমিগুলো এখন আর কাবু করতে চায় না ছায়াকে। 6টা বছর আগে ছায়া তো চায়নি তার শান ভাইয়া তার থেকে এতটা দূরে চলে যাক। শুধু একটুকু চেয়েছিল শান ভাইয়া যেন তার কিশোরী হৃদয়ের অনুভবগুলো বুঝতে পারে। কিন্তু আম্মু যে এই বিষয়টা ফায়দা নিয়ে শান ভাইয়াকে এই বাড়ি থেকেই তাড়িয়ে দিবে তা তো জানতই না ছায়া। তবু কেন শান ভাইয়া এখনও রেগে আছে? কেন বুঝতে পারছে না ছায়াকে? কেন? পরের দিন সন্ধ্যায় রোজকার মতন শান নিজের কাজ ছেড়ে কোয়ার্টারে ফিরল। ফ্রেশ হয়ে এসে পকেট থেকে ফোনটা বের করে সুইচ অন করতে গেলেই মনে পড়ল গতকালের কথা। ছায়া কেন কল দিয়েছিল? শানের প্রতিষ্ঠিত হওয়ার দৃশ্য কি সইতে পারছে না মেয়েটা? ভেতর থেকে এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো শানের। সম্পর্কগুলো এমন কেন? যারা আমাদের খারাপ করেছে, দিন শেষে আমরা আবার তাদের মায়ায় জড়িয়ে আবদ্ধ হয়ে যাচ্ছি। এ কেমন যন্ত্রণা! অনেক ভেবেচিন্তে শান আজ আর ফোনটা অন করলো না। যদিও আজ আবারও ছায়া কল দেয়, আবারও যদি সেই নেশা কণ্ঠে কানে আসে শানের, তাহলে হয়তো গতকালের মতন আজও আর দু চোখের পাতা এক করতে পারবে না শান। ফোনটা খাটের ওপরে ছুঁড়ে ফেলে শরীরের সমস্ত ভর ছেড়ে দিল বিছানায় সে। দুহাত দুদিকে ছড়িয়ে বড্ড একা লাগছে আজ নিজেকে। কত বড় বাংলোর মতন বাড়িটা, সরকারের দান বলে নাম দেওয়া হয়েছে কোয়ার্টার। বড়সড় একটা পরিবার নিয়ে থাকতে হয়েছে। হা, শানের যে সেই পরিবারটাই নেই। অশান্ত মনকে একটুখানি প্রশান্তি দেওয়ার জন্য আলতো করে চোখের পাতা এক করল শান। কিন্তু প্রশান্তি যে আজকাল ধরাই দেয় না এই চোখে। প্রশস্ত চওড়া বক্ষে একটি বার যদি ছায়া মাথা রাখত, একটি বার যদি নিজের কোলে শানের মাথায় নিয়ে চুলগুলো আলতো হাতে টেনে দিত, তাহলে হয়তো প্রশান্তি পেত শান। কিন্তু ছায়া যে তার বিষ, তাকে যে শান এত কস্তর মতের মতো কখনোই পাবে না। কিশোরীর চিত্তে ছায়া হয়তো ডুবেছিল এক নরবরে শানের মোহে। তাই বলে কি আজও মনে পুষে রাখবে নাকি তার শান ভাইয়াকে? কতই তো আসবে নারীর জীবনে, এক শানকে আর কদিন মনে রাখবে ছায়া? ভাবনার মাঝেই রুমের দরজার টোকা পড়ল। চোখ মেলেই তাকিয়ে দেখল করিম চাচা দাঁড়িয়ে। শানের সকল কাজ রান্নাটুকু এই লোকটি সামলায়। শানকে চোখ মেলতে দেখেই করিম চাচা বলল, স্যার, আপনার লগে একটা ম্যাডাম দেখা করবার আইছে। মুই তারে ড্রয়িং রুমে বইতে কইছি। ভুরু কুচকালো শান। ম্যাডাম? কে আসলো আবার? অফিসের কেউ হয়তো হবে। করিম চাচা আবার জিজ্ঞাসা করল, নাস্তা পানি কি রেডি করবো স্যার? শান বিছানা থেকে নামতে নামতে বলল, করুন। বলে নিজেকে কিছুটা পরিপাটি করে নিয়ে দোতলা থেকে নিচে নেমে এলো শান। সিঁড়ির দোরগোড়ায় আসতেই চেনা মায়া মুখটা দেখেই থমকে গেল সে। মুখভঙ্গি পরিবর্তন হয়ে এলো নিমেষেই। এই মেয়ে এত রাতে এখানে কি করে এলো? ছায়ার দৃষ্টি পড়ল শানের দিকে। ত্রাস কালারের ফুল স্লিভ টি শার্ট আর কালো রঙের ট্রাউজার পরে দাঁড়িয়ে আছে সে। এখন আর ফর্মাল ড্রেসে নেই। ভালোই হলো। এই ড্রেসটা কেমন যেন দানবীর মতন মনে হয় ছায়ার কাছে। কেমন বন জঙ্গলে মিশে যাওয়া মতন পোশাক। কে যে এই অদ্ভুত পোশাকটি ডিজাইন করেছে ওপরওয়ালাই জানে। শানকে দেখে উঠে দাঁড়ালো সে। দুজনেই অপ্রস্তুত। শানের মুখভঙ্গি যে বুঝতে পারছে না ছায়া। একটু পরে নিজেকে সামনে নিল শান। পকেটে হাত গুজে এগিয়ে এলো এক পা দুপা করে ছায়ার দিকে। মুখে এক গম্ভীর ভাব। রাগ হচ্ছে সত্যি। মেয়েটা কি প্রাণের ভয় নেই? মাত্রই তো কিছুদিন হলো এত বড় একটা বিপদে পড়েছে। আজ আবার একা একা সাহস কি করে করলো এত রাত্রে এখানে আসার? শানের কর্মসূত্রে শত্রুর অভাব নেই, তাই প্রশাসন থেকে তাদের কোয়ার্টারে এক জায়গা দেয়, যেই জায়গায় খোঁজ সহজেই কেউ পায় না। তেমনি শানও থাকে এক নির্জন এলাকায়, কিছুটা গ্রামে। আশেপাশের লোকজন খুবই কম, জঙ্গলে পরিপূর্ণ চারপাশ। এই রাতে একটি সিএনজিও পাওয়া মুশকিল বলা যায়। তুমি এখানে কেন এসেছো? কণ্ঠ শক্ত, তবু কেমন যেন কেঁপে উঠল ছায়া।
মনে সাহস সঞ্চয় করে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে শান ভাইয়া। বাট আমার তোমার সাথে কোনো কথা নেই। নাও গেট আউট। ছায়া গেল না, দ্রুততার সাথে এগিয়ে এলো শানের সামনে। তড়িঘড়ি করে বলতে লাগলো, আপনি ফোন কেন সুইচ অফ করে রেখেছেন? না হলে তো আর আমাকে এখানে আসতে হতো না। প্লিজ আমার কথাটা একবার শুনুন। শান মুখ ফিরিয়ে নিল ছায়ার থেকে, তীব্র কণ্ঠে বলল, তোমার মতন মেয়ের সাথে কথা বলার বিন্দু পরিমাণের ইচ্ছা আমার নেই। তুমি যেতে পারো। ছায়া আবার 2 কদম এগিয়ে সরাসরি বলল, বড় মা আপনাকে দেখার জন্য কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছে, অন্তত তার সাথে একবার দেখা করুন। কিছুটা শান্ত হলো যেন, চোখ বন্ধ করে 2 হাত মুষ্টিবদ্ধ করে সামনে নিল, কিছুটা বলল, ইচ্ছে নেই আমার। স্তব্ধ হয়ে গেল ছায়া, অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনি বড় মার কথাটাও একবার ভেবে দেখবেন না শান ভাইয়া? শান ফিরে তাকালো আর বলল, আমার বিষয়টা আমাকেই বুঝে নিতে দাও। নাও গেট আউট। ছায়া আরেকটু চেষ্টা করলো শানকে মানানোর। রিফা খানকে গিয়ে কি বলবে সে? প্লিজ শান ভাইয়া, একটিবার বড় মার কথাটা। সম্পূর্ণ বলার আগে শান তেড়ে এসে দেওয়ালের সাথে চেপে ধরল ছায়াকে, দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়ে, এতবার করে যেতে বলছি তোমাকে, যাচ্ছ না কেন তুমি? হ্যাঁ, এত রাতে একটা একা ছেলের বাড়িতে আসতে তোমার লজ্জা করলো না? নাকি এভাবেই নিজের দিন চালাচ্ছ? আজ এই তো, কাল ওই ছেলে। এটা কি ব্যবসা তোমার? স্তব্ধতা যেন বিপর্যস্ত করে দিয়েছে ছায়াকে। কি বলছে তার শান ভাইয়াকে এসব? ঠোঁট দুটি তীর তীর করে কাঁপছে ছায়ার। সেই কম্পিত ওষ্ঠ দুটি হালকা নাড়িয়ে ছায়া বলল, এসব তুমি কি বলছো শান ভাইয়া? তো তুমি তুমি তো এমন ছিলে না। তো তুমি তো। শান চিৎকার দিয়ে উঠল, হ্যাঁ, আমি এমনই ছিলাম আর এমনই আছি। তোর কি তাতে? এতে কেন জ্বলছে তোর? তোর সঙ্গ চাই তো, তাই না? ওকে চল, উপরের রুম ফাঁকা আছে, লেটস গো। বলেই ছায়া হাত ধরে টানতে নিলে ছায়া ঝাপটা মেরে হাতটা ছাড়িয়ে নিল শানের থেকে। তীব্র ক্রোধে 2 চোখ লাল হয়ে এলো তার। চোয়াল শক্ত করে ছায়া ঘৃণার দৃষ্টিতে বলল, আমি আপনাকে ভালোবাসি না শান ভাইয়া, ভালোবাসি না, বাসি না। ছি। বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না ছায়া। সোফার ওপর থেকে নিজের হাত ব্যাগটা নিয়ে দৌড়ে সদর দরজা দিয়ে বেরিয়ে এলো শানের কোয়ার্টার থেকে। বুকের ভেতরটা তীব্র যন্ত্রণায় ফেটে যাচ্ছে যেন। যেই মানুষটাকে সেই কিশোরীর চিত্তে মনে ধরেছে, আজ এতগুলো বছর দূরত্ব থাকার পরেও ছায়া তো তোকেই গোপনে ভালোবেসে গেছে, অপেক্ষা করছে আসার সম্ভাবনা নেই জেনেও। রোজ রোজ ডায়েরিতে পাতাগুলোতে কলমে সূক্ষ্ম আঁকিবুকি চলছে সেই মানুষটার নামে। কত শত অনুভূতি, কত শত ইচ্ছে, আকাঙ্ক্ষা ছায়ার এই লোকটিকে নিয়ে। কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা কিছুই জানতো না তো ছায়া। তবুও সে ভালোবেসে গেছে অবিরাম। বরাবরের মতন মনের ভিতরে বিড়বিড় করে আওড়াতো, আমার শুদ্ধ পুরুষ। আজ ছায়া সেই শুদ্ধ পুরুষের ছায়াকে এতগুলো বাজে বাজে কথা বলো। শুধু তাই নয়, ছায়াকে নোংরা প্রস্তাবও দিল। শান ভাইয়া এমন কি করে হয়ে গেল? কি করে? এমন পরিবর্তন তো চায়নি ছায়া তার শান ভাইয়ার। কেন হলো এতটা নোংরা পরিবর্তন তার? না, ছায়া আর যাবে না এই শান ভাইয়ার কাছে। কখনো চোখে চোখ রাখবে না তার। এমন নিকৃষ্ট মানুষকে আর বাসবে না ভালো সে। মুছে ফেলবে শান ভাইয়ার নামটি নিজের মন থেকে। এতটা কষ্ট কেন হচ্ছে ছায়ার? দিনগুলো এত যন্ত্রণায় কেন যাচ্ছে? আব্বু কি নিজের মৃত্যুর সাথে সাথে ছায়ার সুখের দিনগুলো কেড়ে নিয়ে গেল? জঙ্গলের মাঝে পিচ ঢালা রাস্তার মাঝেই দিশ হারিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল ছায়া। বুকটা এত ভার হতে লাগলো তার। কি করবে করে এক গণবিদারে চিৎকার দিল আকাশের দিকে মুখ করে। শুনশান রাস্তা, আওয়াজটা বরাবর প্রতিধ্বনিত হয়ে তার কাছেই ফিরে আসলো আবার। মেয়েটার চিৎকার শোনার জন্যই বুঝি আল্লাহ কাউকে রাখলো না। হুঙ্কার করে আপন মনেই কেঁদে উঠল মেয়েটি। চোখের পানি জমে যেন ভার হয়ে আছে চোখ দুটি।
গলতে চায় না যেন সহজেই পানিগুলো। এত কিসের মায়া তাদের ছায়ার চোখের প্রতি, যে ছেড়ে যেতেই চায় না তারা কিছুতেই। কেন ছায়া এত আঘাতের পরেও কাঁদতে পারে না কারো সামনে? পেছন থেকে নিজের কাঁধে কারো হাতের স্পর্শ পেতে চমকে উঠল ছায়া। পেছনে তাকিয়ে দেখল শান দাঁড়িয়ে। তাকে দেখে সাথে সাথে হাতের উল্টো পিঠে নিজের চোখ মুছে নিল ছায়া। শান হাত বাড়াতেই ছায়া ঘৃণা নিয়ে নিজে উঠে দাঁড়ালো। দ্রুততার সহিত শানকে পিছনে ফেলে হাঁটতে নিলেই শান দ্রুত তার হাতখানা চেপে ধরল। সেদিকে তাকে নিজের হাত ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করতে লাগলো ছায়া, কিন্তু এবার আর পারল না শানের হাত থেকে রেহাই পেতে। তার এমন ছটপটানি দেখে শান এক টানে ছায়াকে নিজের বুকের সাথে চেপে ধরল। ইস, কত জন্মের তৃষ্ণা যেন নিমেষেই মিটতে লাগলো তার। এত সুখ যেন কখনোই পায়নি সে। ছায়া বুঝি তার বিষ থেকে অমৃত পরিণত হলো। নিজের বাঁ হাতটা আলতো করে ছায়ার চুলের ভাঁজে দিয়ে চোখ বন্ধ করে নেশালো কণ্ঠে বলল, খুব বড় হয়ে গেছিস তুই ছায়া, অনেকটাই বড় হয়েছিস এই কয়টা বছরে। লুকিয়ে লুকিয়ে কাঁদতেও শিখে গেছিস তুই। এতটা বড় কেন হলি তুই? ছায়া মুখ তুলে চাইল শানের দিকে। কি বলছে লোকটা? শান নিজের দু হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ছায়ার চোখে গড়িয়ে পড়া পানিটুকু মুছে নিল। বড় একটা নিঃশ্বাস নিয়ে ছায়াকে ছাড়িয়ে নিয়ে বলল, আমার সাথে আয় চুপচাপ। বলেই পেছনে থাকা গাড়ির দিকে এগোতে নিল সে। ছায়া খেয়াল করলো একটু দূরেই একটা সাদা কার দাঁড়িয়ে। শান গিয়ে সেটার ড্রাইভিং সিটের দরজা খুলে আবার ছায়াকে ডাকলো। কি হলো, আয়। ছায়া কি ভয় পাচ্ছে? কই, এখন তো শানকে একটুও ভয় করছে না তার। তাহলে তখন কেন লোকটি এমন করলো? কোনটা সত্য? ভাবনার মাঝে শান আবার চওড়া কণ্ঠে বলে উঠল, এত রাতে এই পথ ধরে একা যাওয়ার থেকে আমার সাথে যাওয়া আশা করি বেশি বিপজ্জনক না? আর কিছু বলল না ছায়া, চুপচাপ এগিয়ে গিয়ে দাঁড়ালো গাড়ির সামনে। শান গিয়ে ড্রাইভিং সিটের পাশের সিটে দরজাটা খুলে দিল। ছায়াও উঠে বসলো গাড়িতে। শান গিয়ে গাড়িটা স্টার্ট দিল। ছায়া চুপচাপ, কিছুই বলছে না আর। বেশ কিছুক্ষণ নীরবতার পর শান নিজেই বলল, গাড়িটা কিছুদিন আগে কিনলাম বুঝলি তো। ভাবলাম বউ বাচ্চা নিয়ে একসাথে ঘুরতে বের হলে তো লাগবেই একটা গাড়ি। আর ড্রাইভিং ওই যে তোদের বাড়ির ড্রাইভার ছিল না, ওই থেকেই পারি আর কি। ছায়া একবার তাকালো শানের মুখের দিকে, আস্তে করে বলল, এখনো রাগ পুষে রেখেছেন মনে? শান ড্রাইভ করতে করতেই তাকালো ছায়ার দিকে। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে আবার তাকালো সামনে। রাগ রেখেছি বলেই হয়তো আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি, না হলে হয়তো বাকি জীবনটাও তোদের বাড়ির কাজের লোক হিসেবে কেটে যেত। ছায়া মুখ দিয়ে আর একটি শব্দ বের হলো না। শান নিজেই প্রশ্ন করল, তোর আম্মু তোকে এভাবে রেখে যেতে পারলো? ছায়া নড়চড় হলো না। কি বলবে সে? বলার মতন তো মুখ নেই তার। চোখের কোণে পানি ভিড় করল। কিন্তু ছায়া তো চায় না কারোর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে। শুধু এতটুকুই বলল, পর তো পরই হয়, সে হোক মা বা অন্য কেউ। ঠোঁট বাঁকিয়ে ফিচেল হাসলো শান, বলল, এটা ঠিক না। যদিও এমন হইতো তাহলে তুই এখন আমার কাছে কেন এলি? বড় মায়ের জন্য। তোর বড় মা তো তোর নিজের কেউ না, তাহলে কেন এলি এত রাতে তার জন্য তুই? ছায়া একটু অবাক হয়ে তাকালো শানের দিকে। ঠিকই তো বলছে সে, বড় মা তো ছায়ার কেউ না বলতে গেলে, কিন্তু আত্মীয়র দিক দিয়ে যে বড় মা এখন তার সব। কি করে বড় মা সবাইকে নিজের এতটা আপন তৈরি করতে পারে? আমিও তো তোর বড় মার কেউ না, তাহলে তিনি আমাকে দেখার জন্যই বা কেন এত মরিয়া হয়ে উঠছে? কারণ বড় মা আপনাকে ভালোবাসে। তুই বাসিস না ভালো? কথাটা কর্ণকুহুর হতেই ছায়া এলোমেলো দৃষ্টিতে তাকালো শানের দিকে। কি বলল শান ভাইয়া? তাকে ভালোবাসে কি না জিজ্ঞাসা করল। ভালোবাসি তো কতগুলো বছর ধরে ভালোবাসি। এতটাই ভালোবাসি যে তার অনুপস্থিতও আমার ভালোবাসা কমাতে পারেনি। কিন্তু মনের কথাগুলো ছায়া মুখ ফুটে বলতে পারল না। কারণ কি? একটু আগেই তো শানকে জোর গলায় বলে এলো তাকে ভালোবাসে না। তাহলে এখন ভালোবাসি বলতে পারছে না কেন? না বলাটা যতটা সহজ,
ভালোবাসি বলাটা বুঝি তার থেকেও শতগুণ কঠিন। আমার কোয়ার্টারের ঠিকানা পেলি কোথায়? ঘোর কাটল ছায়ার, দৃষ্টি সরিয়ে নিচে তাকালো, মিনমিনিয়ে বলল, আমার এক ফ্রেন্ড হ্যাকিং জানে, ওকে দিয়ে আপনার নাম্বার ট্রেস করিয়ে জানতে পারলাম। প্রায় 4 ঘন্টার পথ একা কেন এলি, তাও এত রাত্রে? প্রাণের কি এখনো ভয় ঢুকেনি তোর? আপনি আছেন তো বাঁচানোর জন্য? শান তাকালো না ছায়ার দিকে, ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, কাছে থাকলে হয়তো বাঁচানো যেত, এত দূরত্বতে বাঁচানো তো দূরের, কিছু সম্ভবই হবে না। বাঁচতে চাইলে আরো কাছে আসিস, নিজেও বাঁচবি, আমায়ও বাঁচাবি তদন্তের দহন থেকে। ছায়া কি বুঝলো শানের বলা কথাগুলো? হয়তো না বুঝলে কি আর এভাবে ভুরু কুচকে তাকিয়ে থাকতো? বাড়ির সামনে গাড়িটা থামতেই শান বলল, রাত 1:30 বাজতে চললো, এখন বাড়িতে ঢুকলে কেউ কিছু বলবে না? আপনি সহ চলুন না, বড় মার সাথে দেখা করে নেবেন, তাহলেই তো আর সমস্যা হবে না। শান বাঁ হাতের ছায়ার সিট বেল্টটা খুলতে খুলতে বলল, তোর সমস্যা তুই নিজে সামলে নে, আমি যাব না। ছায়া খানিকটা রাগ হলো, মুখ বেঁকিয়ে বলল, তাহলে আবার জিজ্ঞেস করলেন কেন? আরে এমনিতে আমার কোনো সমস্যা হবে না, পেছনের বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে ঢুকতে পারবো আমি। শান ছায়ার দিকে তাকালো, বিড়বিড় করে বলল, আগের মতো এখনো খুব চালাক আছিস তুই। তা ভার্সিটির পরীক্ষায় গোল্লা পাস কেন? আগে তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলি। মুখটা নিচু করে ফেললো ছায়া, বলল, সবসময় আব্বুই পড়াতো আমায় বাড়িতে, এখন আব্বুও নেই, আমিও আর পড়ায় মন বসাতে পারি না। শান শুনল মেয়েটার কথা, আর কথা না বাড়িয়ে বলল, যা ঘরে যা তুই। পরের দিন সন্ধ্যায় মাঝামাঝি সময় চৌধুরী ভিলার সামনে এসে থামলো একটি সরকারি জিপ গাড়ি, যেখানে থেকে একজন আর্মি অফিসার বাড়িতে এসে বলল, মিসেস রিফা খানম চৌধুরী এবং মিস ছায়া চৌধুরীকে এক্ষুনি আমাদের সঙ্গে যেতে হবে কিছু জিজ্ঞাসাবাদের জন্য। কথাখানা বাড়ির সকলের সামনে বলছে অফিসারটি। তার কথাটি শুনে ছায়ার ছোট চাচি আলিয়া মুখ বেঁকিয়ে বলে উঠল, কী রে মুখ পুরি মেয়ে, কি এমন অঘটন ঘটালি যে বারবার তোকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আর আজ আবার বড় ভাবিকেও সঙ্গে নিয়ে যাচ্ছিস? আলিয়ার বড় পুত্রবধূ সাজিও তাল মিলিয়ে বলে উঠল, ভাগ্যিস বড় চাচা বাড়িতে নেই, না হলে হয়তো তাকেও সঙ্গ করে নিয়ে যেত এই মেয়ে। ছায়া চুপ রইল, অভ্যাস হয়ে গেছে কিনা। রিফা খান কিছু বলতে যাবে তার আগেই অফিসারটি বলল, ভিকটিম হিসেবেই কিছু জিজ্ঞেস করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে মিস ছায়া চৌধুরীকে, আর অনেকটা সময় লাগতে পারে বলেই তার সাথে মিসেস রিফা খানম চৌধুরীকেও যেতে হবে। তখনই আলিয়ার ছোট্ট ছেলে নাজিম এগিয়ে এসে বলল, তাহলে বড় চাচিই কেন? আমি না হয় যাই ছায়ার সাথে, রাতের বেলায় বড় চাচির থেকে আমি ওর সেফটি দিতে পারবো ভালো করে, কি বলো বড় চাচি? নাজিমের কথাটা শুনে আবারও অফিসারটি স্পষ্ট ভাষায় বলল, মাফ করবে, আপনাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড ঘেটে যতটুকু জানা গেল, মিস ছায়া চৌধুরী এই মুহূর্তে মিসেস রিফা খানম চৌধুরী ছাড়া আর কারো কাছে নিরাপদ নয়, এমনকি মিস্টার নাজিম আপনার কাছেও নয়। সো আমাদের সাথে মিসেস রিফা খানম চৌধুরীকেই যেতে হবে। আর কাউকে একটি কথা বলার সুযোগ না দিয়ে অফিসারটি রিফা আর ছায়াকে উদ্দেশ্য করে বলল, ম্যাম, আপনারা প্লিজ একটু দ্রুত রেডি হয়ে আসুন, আমরা বাইরে গাড়িতে অপেক্ষা করছি। বলেই চলে গেল সে। একটু পরে রিফা খানম আর ছায়া তৈরি হয়ে রওনা দিল তাদের জিপ গাড়িটি করে। ছায়া খুব খারাপ লাগছে। রিফাকে আমতা আমতা করে বলল, আমাকে ক্ষমা করে দিও বড়মা, আমার জন্য এই রাতের বেলায় তোমাকেও কষ্ট করতে হচ্ছে। রিফা নিজের এক হাত আগলে নিয়ে ছায়াকে বলল, রিফা খানম বলল, এসব বলতে হবে না আম্মু, শুধু খোদার কাছে প্রার্থনা করো যেন সব কিছু সুন্দরভাবে মিটে যায়, এই পাচারকারীদের দলটাও যেন দ্রুত ধরা পড়ে যায়, ব্যাস। ছায়া মাথা ঝাঁকালো। সত্যি মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো তারা।
একটু পরেই মাঝে রাস্তায় গাড়িটা থামতেই ভুরু কুচকে তাকালো ছায়া। এটা তো মাঝ রাস্তা, আর্মিদের হেড অফিস তো এখানে নয়। রিফা খানম বলল, তাহলে? ভাবনার মাঝে একজন এসে ছায়ার পাশে দরজা খুলে দিয়ে বলল, আসুন ম্যাম। ছায়া অবাক হয়ে নামলো। তার হাত ধরে রেখেছে রিফা খান। কি হচ্ছে এখানে? ছায়া ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল। এটা তো হেড অফিস নয়। অফিসারটি সভ্য স্বরে বলল, ম্যাম, আপনাদেরকে ওই গাড়িটিতে করে যেতে হবে। হাতের আঙ্গুল তাক করে দেখালো গাড়িটির দিকে। তাকাতেই মুখে হাসি ফুটে উঠল ছায়ার। খুশি হয়ে অফিসারটিকে জিজ্ঞাসা করে বসল, শান ভাইয়া ডেকেছে আমাদের। জি ম্যাম, অনেক দূরের পথ, আর দেরি করবেন না। এবার আপনারা গাড়িতে গিয়ে বসুন। গাড়ির ডেস্কে কিছু প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা আছে। স্যার বলেছে আপনাদের জন্য রাখতে, তাই জানিয়ে দিলাম। আর দেরি না করে রিফা খানকে নিয়ে ছায়া গিয়ে বসলো শানের সেই সাদা রঙের কারটায়। রিফা খানম তো খুশিতে আত্মহারা। সে যেন বিশ্বাসই করতে পারছে না যে তার শান বাবার কাছে যাচ্ছে। সারাটা পথ কয়েক শতবার যে ছায়াকে জিজ্ঞাসা করেছে এই কথাটা, শুধু ছায়াই জানে তা। পুরো 3.5 ঘন্টা পথ, 1 মিনিটের জন্যও যেন মুখ বন্ধ হয়নি তার। ছায়া বিরক্ত হয়নি একটুও, বরং ভালোই লাগছিল তার। বড়মার যে এই কয়েকটা দিন একদম প্রায় চুপচাপ হয়ে গিয়েছিল, আজ যেন কতগুলো দিন পর তার প্রাণ খুলে কথা বলেছে। সত্যি গতকাল শান ভাইয়া ঠিকই বলেছে, কিছু কিছু সম্পর্ক আপন মানুষদের থেকেও বেশি হয়। এই যেমন ছায়ার সাথে রিফা খানমের, রিফার সাথে শান ভাইয়ার, আর শান ভাইয়ার সাথে ছায়ার সম্পর্ক। শানের কোয়ার্টারের সামনে গাড়িটা থামতেই রিফা খানম খুশিতে প্রায় তাড়াহুড়ো করেই নেমে দাঁড়ালো। ছায়া হাসলো তার এমন উৎফুল্ল দেখে। মেইন দরজা বেল বাজাতেই দরজা খুলে দিল শান নিজেই। মুখে এক প্রকার হাসি নিয়ে যেন নিজের সকল দুঃখ ভুলে হাজির হলো আজ রিফা খানমের সামনে। রিফা খানম আর নিজের চোখে পানি ধরে রাখতে পারল না। আনন্দে অস্ফুট নয়নে জড়িয়ে ধরল শানকে। শানও আগলে নিল মায়ের মতন মমতাময়ী রিফা খানমকে। রিফা খানম বলল, তুই কেন আমায় ছেড়ে এতদূর চলে গিয়েছিলিস বাবা? কেন আমায় তোরা কেউ বুঝতে চাস না? আমাকে কি তোদের ফেলনা মনে হয় বল আমায়? শান চোখ বন্ধ করে নিল। আজ আর সে আটকাবে না রিফা খানমকে, যত ইচ্ছে বকুক তাকে। কতগুলো বছর আবার এই মমতার মতন আভাস পাচ্ছে শান। ছাড়তে তো আর ইচ্ছেই হয় না। মহিলাটির শরীরে কেমন যেন মামা গন্ধ থাকে সব সময়, সাথে মায়ের আঁচল তো আছেই। নিজেদের সামলে নিয়ে শান ছাড়ল রিফাকে, নিজে এগিয়ে নিয়ে তাকে বসালো ড্রয়িং রুমের সোফায়। বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি পানি নিয়ে আসছি তোমার জন্য। পানি এনেই শান তাকালো ছায়ার দিকে, তবে কিছুই বলল না। পানিটা রিফাকে খাইয়ে নিয়ে সোফার সামনে বসে রিফার কোলে হুট করে মাথা গুজে দিল শান। নীরবে লুকিয়ে 2 চোখ ভরে কান্না করল সে। চাইল কেউ যেন না বুঝুক, কিন্তু কান্নার সাথে সাথে বলিষ্ঠ শরীরের কম্পন দেখে রিফা খানম এবং ছায়া দুজনেই বুঝে গেল শান কাঁদছে। রিফা খান অতি আদরে আগলে নিল শানকে। ছেলেটাকে সে পেটে ধরেনি, তবুও যেন এক অদ্ভুত টান কাজ করে তার প্রতি। শান ওভাবেই বলে উঠল, খুব মিস করছি তোমার বড় মা, খুব মিস করছি আমি। ও বাড়িতে থাকতে প্রতিটা দিন তুমি আমায় যেভাবে আগলে রেখেছো, আমার জীবনের বাকি অংশ কেউ এমন পারেনি। তোমাকে ছাড়া এতটা কষ্ট সইতে হচ্ছে আমার। রিফা খানম নিজেকে শক্ত করল। ছেলেটা নিশ্চয়ই আজ হৃদয়ে কাঁদছে। আগেও তো এমন হতো, যখন শান খুব মন খারাপ হতো ঠিক এমনি করেই এসেই রিফা খানমের কোলে মুখ গুজে কান্না করে ভাসাতো। শানের চুলে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে রিফা খানম বলল, আমার থেকে এতটা দূরে কেন গেলি বাবা? আমার বুঝি একটুকু কষ্ট হয়নি? আমি আর তোকে হারাতে দেব না বাবা। আর কখনো তুই আমায় ছেড়ে যেতে পারবি না, এই আমি বলে রাখলাম। শান মুখ তুলেই চাইল, চোখ মুছে ঠোঁটে কোণে হাসি এনে বলল, ওসব পরে হবে। আজ আমি নিজে হয়তো তোমার জন্য রান্না করেছি বড় মা,
এখন খাবে, চলো। বলেই শান নিজে উঠে দাঁড়িয়ে রিফা খানমকে দাঁড় করালো। ছায়ার দিকে তাকিয়ে আস্তে করে বলল, আয়। খাবার টেবিলে বাকি দুজনকে বসিয়ে ছায়া সার্ভ করতে লাগলো। পথে মধ্যে জিজ্ঞাসা করল, আজ ওই চাচাটা নেই? শান রিফার হাত থেকে এক লোক মা ভাত মুখে পুরে বলল, আজকে তো ছুটি। আর কিছু জিজ্ঞাসা করলো না ছায়া। গোশ গল্পে মেতে খাবার বেড়ে দিতে লাগলো তাদের। শান বলল, আজ তোমরা দুজন আমার কাছেই থাকবে। ছায়া চমকে তাকালো রিফার দিকে। দেখলো শান খুব একটা চিন্তায় নয়। ছায়াকে এভাবে তাকাতে দেখে বলল, রিফা খান বলল, তুই চিন্তা করিস না, বাড়িতে কল করে বলবো ফেরার পথ আমি এক আপার বাড়িতে থাকছি। রিফা খানমের কথায় মুচকি হাসলো শান আর বলল, সারাদিন তো আমি নিজের মধ্যেই থাকতে পারি না, ডিউটিতে থাকতে হয়, তাই এভাবে রাতের বেলায় আনতে হলো তোমাদের। রিফা একটু নড়ে চড়ে বসলো, কাতর কণ্ঠে বলল। রিফা খান বলল, আমার কাছে ফিরে চল না বাবা। থেমে গেল শান। শান্ত দৃষ্টিতে তাকালো রিফা খানমের দিকে আর বলল, তার সম্ভব নয় বড় মা, আমি আর কখনোই এই বাড়িতে থাকবো না। রিফা খান বলল, যে তোর সাথে সেদিন অন্যায় করেছে সে তো এখন আর নেই এই বাড়িতে, আর কখনো আসবেও না সে, তাহলে কেন এত জেদ করছিস বাবা? শান আর চোখে তাকালো একবার ছায়ার দিকে। মেয়েটার মুখটা নিচু করে রেখেছে, হয়তো নিজে এবং নিজের মায়ের করা অন্যায়ের জন্য লজ্জিত। তবে তাকে কিছু বলল না শান। আবার রিফা খানমের দিকে তাকিয়ে বলল, তবুও যেন আমি যেতে পারবো না বড় মা। উত্তরায় আমার নিজস্ব বাড়ির কাজ চলছে, সেটা কমপ্লিট হলেই কোয়ার্টার ছেড়ে দেব। অবশ্য চাকরি সূত্রে এই কোয়ার্টারটা আমার জন্য প্রয়োজনীয় জীবনে শেষ সময় পর্যন্ত আছে। তবু আমি সম্পূর্ণ নিজের জন্য একটা বাড়ি করতে চাই, সেখানে আমার বাকি জীবনটা কাটাবো বড় মা। রিফা খানম করুণ কণ্ঠে বলল। রিফা খান বলল, তার মানে তুই আমার কাছে থাকবি না? শান হাসলো হালকা শুধু। সেদিন রাতটা আর যাওয়া হলো না বাড়ি। শানের সাথে গোশ গল্প করে শেষ রাতের দিকে ঘুমিয়েছে তিনজন। সকালে শান ডিউটি করতে যাওয়ার আগে রিফা খানম আর ছায়াকে বাড়িতে নামিয়ে দিল। বিকালে ড্রয়িং রুম থেকে খুব জোরে হাসির আওয়াজ পেয়ে ছায়া রুমে থেকে বেরিয়ে দোতলায় করিডোরে দাঁড়িয়ে দেখতে লাগলো কে এলো। দেখলো একজন লোক ছোট চাচার সাথে আড্ডার মশগুল, হবে হয়তো বন্ধু দুজনে। হুট করে ছায়া খেয়াল করলো লোকটি তার দিকে তাকিয়ে আছে। লোকটির দৃষ্টি অনুসরণ করে ছায়ার ছোট চাচু তাকে ডাকলো, এই ছায়া, আয় এখানে। ছায়া ঢোক গিলল। নিজের দিকে একবার তাকিয়ে দেখে নিল সব ঠিকঠাক আছে কিনা। না, ঠিকই আছে। তাই আর অন্য কিছু না ভেবে নিচে নেমে দাঁড়ালো সবার সাথে। তখন ছায়ার ছোট চাচা ছায়াকে বলল, ছায়া ও আমার বন্ধু আজমল শেখ। ছায়া হালকা হেসে সম্মানের খাতিরে একটা সালাম দিল শুধু, কিন্তু লোকটার দৃষ্টিভঙ্গি কেমন যেন অন্য রকমের ঠেকলো তার কাছে। তাই আর বেশিক্ষণ থাকতে চাইল না তার সামনে। নাস্তা তৈরি বাহানা দিয়ে রান্নাঘরে চলে এলো। বিকেলের দিকে আবারও ছায়াকে আর্মির হেড অফিসে নিয়ে যাওয়া হলো কিছু লোককে শনাক্ত করবার জন্য। সেই ঘণ্টাখানেক আগে তাকে এসে বসিয়ে রেখেছে একটি ঘরে। লোকজন আছে, তবে কেউ ছায়ার অপেক্ষার কারণ জানতে চাইছে না। শান কই? নেই তো। আরও প্রায় মিনিট 15 পর শান ফর্মাল গেটআপে অফিসের প্রবেশ করল। চেয়ারে বসে থাকা ছায়ার চোখে একবার চোখ মিলিয়ে গিয়ে বসল নিজের জন্য নির্ধারিত চেয়ারে। রকিং চেয়ারে একবার একটু বায়ে আবার একটু করে ডায়ে ঘোরাতে ঘোরাতে পাশে থাকা একজনকে ইশারা করে কিছু একটা বোঝালো সে। তার কথা বুঝতেই লোকটি গিয়ে দুজন লোককে হাতকড়া পরিয়ে নিয়ে এলো ছায়ার সামনে। শান জিজ্ঞাসা করল, মিস ছায়া চৌধুরী, এই দুজনকে একটু ভালো করে দেখে বলুন তো চেনা যায় কিনা। ওই এলাকা থেকে লোকাল পুলিশ এদের অ্যারেস্ট করেছে। ছায়া খুব মনোযোগ দিয়ে লোক দুটিকে দেখে একজনের দিকে আঙ্গুল তাক করে বলল, একে চিনি আমি, গাড়িতে তোলার সময় দেখেছি এই লোকটাকে।
শান একবার লোকটির দিকে তাকালো, আবার ছায়ার দিকে তাকিয়ে বলল। আর অন্যজনকে? ছায়া দুদিকে মাথা নাড়িয়ে বুঝালো যে অন্য লোকটিকে সে চেনে না। তা দেখে কিছু একটা ভাবলো শান নিচের দিকে তাকিয়ে। এরপর ইশারায় লোক দুটিকে নিয়ে যেতে বলল কর্মকর্তাটিকে, তাদের নিয়ে যায়। শানকে আবার ভাবনায় মশগুল দেখে ছায়া আমতা আমতা করে বলল, আমি কি যেতে পারি? শান তাকালো, ঘন একটা নিঃশ্বাস ফেলে বলল, যান, আমাদের অফিসার আপনাকে বাড়িতে পৌঁছে দেবে। ছায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে উঠে দাঁড়ালো। অফিস থেকে বের হবে তখনই ব্যাগে থাকা ফোনটা বেজে উঠল তার। তখনই পেছন থেকে শান বলে উঠল, স্টপ মিস ছায়া। থামল সে। কিন্তু শান ভাইয়া কেন আবার থামতে বলল তা বুঝছে না ছায়া। বুড়ো কুচকে পেছনের দিকে তাকালো। তখন শান বলল, আপনার ফোন নম্বরটি অলরেডি ট্র্যাক করা হয়েছে, সো এখানে দাঁড়িয়ে লাউডে দিয়ে কথা বলুন আমাদের সুবিধার্থেই। ছায়া ফোনে একবার নজর বুলিয়ে আবার শানের দিকে মুখ করে বলল, আমার ছোট চাচা ফোন করেছে। শান আবার বলল, যেই হোক, আপনি এখানেই কলটা রিসিভ করুন। না করল না ছায়া, বরং মাথা নাড়িয়ে সম্মতি দিল। কলটা রিসিভ করে লাউড স্পিকারে দিল। হ্যালো চাচু। তোর ফিরতে কতক্ষণ লাগবে? আর এই তো চাচু, বের হচ্ছে। কিছু লাগবে? 6টার আগে ঘরে ফিরবি তুই। আমি কাজীকে ওই সময় আসতে বলেছি। আজই তোর বিয়েটা সম্পূর্ণ করব। হুট করেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল ছায়ার। কি বলছে ছোট চাচু এটা? বলা নেই কওয়া নেই, কার সাথে বিয়ে ঠিক করলো তার? গলা দিয়ে স্বর বেরোচ্ছে না তার, তবুও কষ্ট করে বলল, আমার বিয়ে মানে কি চাচু? হ্যাঁ, তোর বিয়ে। আমার বন্ধু আজমাল শেখ, যাকে তুই সকালে দেখেছিলি, সেই তোকে বিয়ে করতে চাই। আমরাও আপত্তি জানাইনি, তাই বলছি দ্রুত বাড়িতে আয় আর চুপচাপ বিয়েটা করে ফেল। তার অঢেল সম্পত্তি, তুই রানীর মতো থাকবি। আর একটিও কথা বের হলো না ছায়ার মুখ দিয়ে। চোখে পাতায় ভেসে উঠল সকালের দৃশ্যখানা। লোকটার বয়স 50-এর কম তো ভুলেও হবে না। মাথায় বেশিরভাগ চুলই পাকা। এই লোকটাকে কিনা বিয়ে করতে হবে ছায়ার? অসম্ভব। অতিরিক্ত হাতের কম্পনের ফলে ফোনটা খসে পড়ে গেল তার হাত থেকে। সাথে সাথে আর একটা শব্দ করে ছায়া নিজে লুটিয়ে পড়ল অফিসের মেঝেতেই। এত দ্রুতই সব কিছু হলো যে শান মাত্রই চেয়ার ছেড়ে উঠে আসছিল ছায়ার কাছে, কিন্তু তার আর সাবকাশ মানা হয়নি। সে আসার আগেই ছায়া জ্ঞান হারালো। আশেপাশে থাকা একজন লোক দ্রুত এগিয়ে এসে দেখতে লাগলো ছায়াকে। শান এসে চিন্তিত হয়ে হাঁটু গেড়ে বসে পড়ল ছায়ার কাছে। গালে কয়েকটা চাপড় দিয়ে ডাকার পরেও জ্ঞান ফিরল না ছায়ার। এমন কি চোখে মুখে পানি ছিটিয়েও কোনো লাভ হয়নি। বেশ অনেকক্ষণ পরে যখন ছায়া জ্ঞান ফিরল না, তখন আর অপেক্ষা করল না শান। কাউকে কিছু না জানিয়ে পাজাকোল করে তুলে নিল ছায়াকে। জ্ঞান ফিরতেই নিজেকে এক অচেনা জায়গায় আবিষ্কার করল ছায়া। আশেপাশে তাকে কাউকেই খুঁজে পেল না সে, কিন্তু কানে কয়েকজন লোকের কথায় আওয়াজ ভেসে আসছে। কিন্তু কোথায় সে? ভাবতে লাগলো সে কিভাবে এখানে এলো। তখন ছোট চাচুর কল, তার বলা কথা বিয়ের কথাটা মাথায় আসতে লাফিয়ে বসে পড়ল ছায়া। বুকের ভেতরে অস্থির কম্পন যেন হুট করেই বের হয়ে গেল তার এই লোকটার সাথে বিয়ে হয়ে যায়নি তো? এটা তো আর বাড়ি নয় তো? ভেবেই দ্রুত খাট থেকে নেমে বেরিয়ে এলো রুমটার থেকে। ড্রয়িং রুমে আসতেই পা থেমে গেল তার। প্রত্যেকটা মানুষের হাসি খুশি গোশ গল্পে ব্যস্ত, কিন্তু সবকিছু অচেনা চেহারা ছায়ার কাছে। শুধু ওই একটা মুখই ছাড়া, শান ভাইয়া। মনের গহীনে কি কোথাও একটু অস্থির আভাস পেল ছায়া? হয়তো পেল। এই যে একটু আগে অস্থিরতা, এখন আর নেই। এক পা দুপা করে ধীরে ধীরে এগিয়ে গেল শানের কাছে। শানের মনোযোগ আকর্ষণ করার জন্য কিঞ্চিত স্বরে ডাকল, শান ভাইয়া। তার ডাকে শান একা নয়, বরং উপস্থিত অচেনা সকলেই তাকালো তার দিকে। শানের মধ্যে তেমন কোনো ভাবগতি দেখা গেল না। উঠে দাঁড়ালো না,
বরং ছায়ার এক হাত ধরে টেনে এনে নিজের পাশে বসিয়ে বলল, বস এখানে পানি খাবি? ইস, কতগুলো বছর পর তার শান ভাইয়ে এতটা ভালোবাসা মিশিয়ে ডাকলো। একটা মায়ার ডাক শুনে ছায়া আর পারল না নিজেকে শান্ত করতে। চোখের পানি টইটুম্বু হয়ে এলো। করুণ স্বরে শানের দিকে তাকিয়ে বলে উঠল, আমি ওই লোকটাকে বিয়ে করব না শান ভাইয়া, প্লিজ তুমি কিছু একটা করো, আমাকে বাঁচাও প্লিজ। শানের দৃষ্টি নড়চড় হলো না। এক দৃষ্টিতে ছায়ার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কেন বিয়ে করবি না? তোর বয়ফ্রেন্ড আছে? শানের প্রশ্ন করতেই দেরি। ছায়ার দুদিকে দ্রুত মাথা নাড়িয়ে না বোঝালো, মুখেও বলতে লাগলো, না না, ওসব কিচ্ছু না, কিন্তু আমি ওই লোকটাকে বিয়ে করতে পারবো না। লোকটা একটুও ভালো না, বিশ্বাস করো। তো এখন আমায় বিয়ে করতে পারবি? ছটপটানি হুট করে থেমে গেল ছায়ার। হা করে তাকিয়ে রইল শানের মুখের দিকে। কি বলল শান এইমাত্র? ছায়া কি সত্যি ঠিক শুনল, নাকি চিন্তার কারণে কানেও সমস্যা দেখা দিচ্ছে তার? ছায়াকে এতটাই ভাবনার মশগুল থাকতে দেখে শান এবার আরেকটু কণ্ঠ উঁচু করে বলল, কি হলো, করবি না বিয়ে আমায় এখন? ছায়ার ঠোঁট দুটি তীর তীর করে কাঁপছে অনবরত। অদ্ভুতভাবে সে নিজের হাতটা একটু সামনে বাড়িয়ে দিয়ে বলল, আমার হাতে একটা চিমটি কাটো তো। শান সাথে সাথে ছায়ার গালে আস্তে করে একটা চাপ্পড় দিয়ে দিল। পরক্ষণে ছায়ার থেকে মুখ ফিরিয়ে নিয়ে আরেক পাশে তাকিয়ে বৃদ্ধ মতো এক লোককে বলল, শুরু করুন কাজী সাহেব। অনুমতি পেয়েই লোকটি বিয়ে পড়ানো শুরু করলো। এদিকে শান আস্তে করে ছায়ার গায়ে ওড়নাটা একটু টেনে নিয়ে ছায়ার মাথায় ঘোমটা দিতে দিতে বলল, মুখটা এবার বন্ধ কর, চারপাশে অনেক মশা, কবুল বলার সময় না হয় মুখ খুলিস। বলে ছায়া থুতনি ধরে মুখটা নিজেই বন্ধ করে দিল। সে বুঝতেই পেরে ছায়া লজ্জায় খুশিতে মুখটা নিচু করে ফেলল। চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা পানি, অথচ মুখে তার প্রাপ্তির হাসি। আশা করেনি এত সহজেই যে তার ভালোবাসার মানুষকে সকল রাগ ভুলে তাকে এতটা আপন করবে নিবে, সত্যি কল্পনা করতে পারেনি ছায়া। এত বড় প্রাপ্তি যে সে বইতে পারবে তো। 3 কবুল পড়ানোর মাধ্যমে ধর্মীয় মতে বিয়েটা সম্পন্ন হলো ছায়া আর শানের। উপস্থিত শানের বন্ধু ও বন্ধুর পুরো পরিবার সম স্বরে বলে উঠল, আলহামদুলিল্লাহ। ছায়াও বড়দের সালাম করল। মাঝখান দিয়ে শান তার বন্ধুদের কিছু একটা ইশারা করতেই তার বন্ধু সম্মতি দিয়ে ফোনে কিছু একটা করল। এর কিছুক্ষণ পরে বিকট শব্দ করে বেজে উঠল ছায়ার ফোনটি। ওই তো টেবিলেই আছে ফোনটা। ছায়া এগিয়ে গিয়ে ফোনটি তোলার আগেই শান রিসিভ করে কানে তুলল তা। সাথে সাথে ছায়ার ছোট চাচু কর্কট কণ্ঠে আওয়াজ ভেসে এলো, এটা তুই কি ভিডিও পাঠিয়েছিস মুখপুরি মেয়ে? আমি ছায়ার হাজবেন্ড বলছি। ওপাশ থেকে কণ্ঠের পরিবর্তন হলো যেন একটু। সান, তুমি ছায়াকে বিয়ে করেছো কেন? নিজের অতীত কি ভুলে গেছো তুমি? যেই বাড়ির কাজের লোক ছিলে সেই বাড়ির মেয়েকেই তুমি এভাবে বিয়ে? আমি অতীত মনে রাখতে চাই না। বর্তমানে আমার বাড়ি, গাড়ি, শিক্ষা, যোগ্যতা সব কিছুই রয়েছে ছায়া চৌধুরীকে বিয়ে করার। অন্তত আপনার ঠিক করা পাত্রের চেয়ে আমি বেটার আছি ওর জন্য। ভিডিও পাঠিয়েছি কারণ বিয়েতে তো আর রাখতে পারিনি সবাইকে, তাই এখন বসে বসে আপনি এবং আপনার সেই বন্ধু আজমল শেখ যেন দেখতে পারে পুরো বিয়েটা। এনজয় করুন, রাখছি। বিয়ের প্রায় 5 দিন পার হলো। ছায়াকে নিয়ে শান তার কোয়ার্টারেই আছে। রিফা খানমকেই জানানো হয়েছে। তিনি তো বেজায় খুশি বলা যায়। একটু পরপরই ছায়াকে কল দিয়ে এটা ওটা শিখিয়ে দেয়। এই করতে বলে, সেই করতে বলে। ছায়া অবশ্য ভালো লাগে। রিফা খানম যে তার সব সময়ের সঙ্গী। বিকেলে প্রায় 4:30 বাজে। কোয়ার্টারের লম্বা বারান্দায় একটা ইজি চেয়ারে বসে দোল খাচ্ছে ছায়া। পুরো বাড়িতে সারাদিন যেন একাই থাকে। শান ফেরে সন্ধ্যার পরে। বাড়ির মেন গেট দিয়ে শানের গাড়িটা ঢুকতে দেখেই ভুরু কুচকালো ছায়া। আজ হঠাৎ এই বিকালে চলে এলো যে শান ভাইয়া? ভাবতে ভাবতে উঠে দরজা খুলে দিতে গেল। শান ভেতরে ঢুকে কিছু না বলে রুমে গিয়ে ফর্মাল ড্রেসটি চেঞ্জ করতে লাগলো। তা দেখে ছায়া জিজ্ঞাসা করল,
আবার কোথায় যাবে তুমি ভাইয়া? শান নিজের কাজ করতে করতেই বলল, বড় মা, বড় চাচুকে নিয়ে আসবো। তোর ছোট চাচু বাড়ি ভাগ করেছে আজ। তোর বাবা নেই, তার কোনো ভাগও নেই। আর বড় চাচুর কোনো সন্তান না থাকার কারণে তাকেও কোনো ভাগ দেব না। যতদূর তাদের চিনি, সম্পূর্ণ বাড়ি নিজের নামে করে নেওয়ার পরই আজই বড় মা আর বড় চাচুকে তার বাড়ি থেকে বের করে দেবে। আমি চাই না বড় মা অপমানিত হয়ে বের হোক, তার আগেই আমি নিয়ে আসবো তাদের ওই বাড়ি থেকে। কথাটা শুনেই দাঁতে দাঁত চেপে নিল ছায়া, হাতে মুষ্টিবদ্ধ করে বলল, আমিও যাব তোমার সাথে। শান বারণ করতে নিল। আমি একাই গিয়ে নিয়ে আসবো, তুই এখানে থাক। আমার ওই বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে শান ভাইয়া, আমাকে নিয়ে চলো। ছায়া কণ্ঠ এতটাই তীব্র দেখে শান ভুরু কুচকে তাকালো ছায়ার দিকে। একটু কিছুক্ষণ পরিস্থিতি বোঝার চেষ্টা করল, পরে আস্তে করে বলল, দ্রুত রেডি হয়ে নে। চৌধুরী ভিলায় হঠাৎ এই সময় ছায়া আর শানকে একসাথে দেখে চমকে উঠল ছায়ার ছোট চাচু ও তার স্ত্রী, ছেলে মেয়ে ও বউ। ছায়ার ছোট চাচু ভুরু কুচকে শানকে জিজ্ঞাসা করল, তোমরা এই সময় এখানে কেন এসেছো? শান নজর ঘুরিয়ে ড্রয়িং রুমে সোফায় বসে থাকা উকিলের দিকে তাকালো। সামনে তার কয়েকটি কাগজপত্রের ছড়াছড়ি। শান বুঝল আর একটু পরেই মাত্র একটি সইয়ের মাধ্যমে এই পুরো বাড়ির সম্পত্তি ছোট চাচু নিয়ে নেবে। বিষয়টা নিয়ে তেমন ঘাটতে চাইল না সে, তাই সরাসরি বলতে নিল, বড় মাকে নিতে। তখনই ছায়া শানকে পেছনে রেখে, শুনলাম বাড়ির নাকি ভাগবাটোয়ারা চলছে, আমার বাবার ভাগটা নিতে এসেছি আমি। ছোট চাচু বিকট হাসল, তারপর বলল, আমার মেজো ভাই তো সেই কবে মারা গেছে। তার সম্পত্তির ভাগ তোকে দেওয়া যেত যদি তুই তার আসল মেয়ে হতি। তোকে তো সে তুলেই এনেছে আবর্জনা থেকে। এতদিন খেয়ে পড়ে বেঁচে আছিস, এটাই তো তোর ভাগ্য রে। আবার বাড়ির ভাগ চাস কোন মুখে? ছায়ার কোনো ভাবান্তর হলো না, বরং সে আরও দৃঢ়ভাবে দু হাত ভাঁজ করে বুকে গুজে বলল, ঠিক আছে, আমার বাবা না হয় বেঁচে নেই, তাহলে বড় চাচুর ভাগ দাও তাকে। ছায়ার ছোট চাচু আবার হেসে বলল, আর ভাগ দেওয়া আর না দেওয়া কি? তার তো কোনো সন্তানই নেই যে এসব ভোগ করবে। ছায়া ফির প্রশ্ন করল, সন্তান থাকলে বুঝে দিতে? অবশ্যই, সন্তান থাকলে দিতাম না কেন? কিন্তু এখন তো নেই, তাই। কে বলল বড় মার সন্তান নেই? এই যে জলজান্ত এই সুপুরুষটিকে তোমার চোখে পড়ছে না? বলতে বলতেই ছায়া হাত দিয়ে শানকে দেখালো। ছায়া এমন কাণ্ড দেখে সবাই কেমন অদ্ভুতভাবেই তাকালো তার দিকে, এমনকি শান নিজেও। বিরক্ত হয়ে ছায়াকে সে বলেই বসল, তোর কি মাথা গেছে? আজে বাজে বকছিস যে। ছায়া গলা উঁচু করে তাকালো শানের দিকে, কঠিন শক্ত কণ্ঠে বলল, আমি একটু আজে বাজে বকছি না শান ভাইয়া, 1 মিনিট। বলেই শান হাত ধরে এগিয়ে গেল রিফা খানমের সামনে। একটু পেছনে ঘুরুন তো। বলেই শানকে নিজেই ঘুরিয়ে দাঁড় করালো। তারপর তার কানের কাছ থেকে ছোট ছোট চুলগুলো একটু সরিয়ে ধরে রিফা খানমকে বলল, বড় মা, দেখো তো শান ভাইয়ার কানের পেছনের এই দাগটি চিনতে পারো কিনা? রিফা খানম কৌতূহল নিয়ে ছায়ার কথা মতো শানের কানের পেছনে দাগটি দেখেই চমকে উঠল। অবিশ্বাস্য চাহনি দৃষ্টি বড় বড় হয়ে গেল তার। মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, এই একটা শব্দ সবার কানে যেতেই কেমন যেন সব বতুস্তম্ভিতার মতন তাকিয়ে রইল শানের দিকে। ছায়ার ছোট চাচু তার 2 কদম এগিয়ে বলেই বসল, কি বলছো বড় ভাবি? ও কিভাবে পিতৃ হবে? ও তো কমান্ডো অফিসার শাহজাহান সান। রিফা খানম মুখে আঁচল চেপে ধরে হু হু করে কেঁদে উঠল। বাকশক্তি যেন হারিয়ে ফেলেছে তিনি। এতগুলো বছর ধরে যেই ছেলেটাকে অনাথ বলে নিজের কাছে আগলে রেখেছিল, সেই যে তার হারিয়ে যাওয়া সন্তান, তার ছোট্ট পৃথ্বী বাবা। জন্মের পর মাত্র 2 বছরই যে সে তার মায়ের কাছে ছিল, কিন্তু জন্মের দাগ তো রয়েই গেছে আজীবনের জন্য। ছোট্ট পৃথ্বীর কানের পেছনে একটি জন্মদাগ রয়েছে, তা যে কখনোই ভুলবে না রিফা খানম। ঠিক একই রকম দাগ আজকে যে সুস্পষ্টভাবে দেখতে পেল শানের কানের পেছনে।
শানও যেন বিশ্বাস করতে পারল না এতদিন তাকে আগলে রাখা মানুষটি আসলেই যে তার মা। হৃদয় কেমন যেন নরম হয়ে আসছে তার, তবুও নিজেকে ঠিক রাখার প্রয়াস চালিয়ে তাকালো ছায়ার দিকে, জিজ্ঞাসা করল, আমি যে বড় মায়ের সেই হারিয়ে যাওয়া সন্তান, এটা তুমি কি করে বুঝলে? ছায়াও স্পষ্টভাবে জবাব দিল, পরশু যখন আপনি ঘুমোচ্ছিলেন তখন হঠাৎ চোখে পড়ল দাগটি। বড় মায়ের সেই হারিয়ে যাওয়া সন্তান, মানে আপনার ছোটোবেলার ছবির অ্যালবামে এই ছবিটা ছিল। বড় মাই আমাকে মাঝে মাঝে অ্যালবামগুলো দেখাতো, তাই চিনতে পেরেছি। শানের চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা পানি। রিফা খানমের দিকে তাকিয়ে থমকে যাওয়ার কণ্ঠে বলল, তুমি তো সত্যি আমার মা। রিফা খানম কান্না করতে করতে ওপর নিচ মাথা ঝাঁকালো। তৎক্ষণাৎ শান তাকে শক্ত করে জড়িয়ে ধরে হুহু করে কেঁদে উঠল। বেশ কিছুক্ষণ পর ছায়ার ছোট চাচু গলা খাকারি দিয়ে বলে উঠল, একটা দাগের উপর ভিত্তি করে তো আমরা মেনে নিতে পারি না যে সানি বড় মা সেই হারিয়ে যাওয়া সন্তান। ছায়া হাসল কিঞ্চিত। ব্যাগ থেকে একটা রিপোর্ট বের করে ছোট চাচুর সামনে এগিয়ে দিয়ে বলল, আমি জানতাম এই একটা জন্মদাগের উপর ভিত্তি করে তোমরা কেউ বিশ্বাস করবে না, তাই তো পরশু বলিনি কাউকে, এমনকি শান ভাইয়াকেও না। অপেক্ষা করছিলাম এটার। দেখে নাও ডিএনএ টেস্ট রিপোর্ট, যেখানে সম্পূর্ণ স্পষ্ট ভাষায় উল্লেখ করা আছে যে মিসেস রিফা খানম চৌধুরীও তার হাজব্যান্ডের ডিএনএর সাথে শাহজাহান শানের ডিএনএ পুরোপুরি মিল। এর থেকে এটাই বোঝা যায় শান ভাইয়া বড় মায়েরই সন্তান। আশা করছি এর থেকে বড় আর কোনো প্রমাণ দিতে হবে না কাউকে। এবার বাড়ির সম্পত্তিও দুভাগ হবে, এক ভাগ আপনার ছেলের নামে, আরেক ভাগ সাবেক পৃথ্বী চৌধুরী মানে বর্তমানে শাহজাহান শানের নামে হবে। ছায়ার কথাটা শুনে ছোট চাচুর যেন কপাল বেয়ে চিকন ঘাম ছুটতে লাগলো। মাত্র ঘন্টা খানেকের মধ্যে কি করে সবকিছু তার হাতের নাগালে বাইরে চলে গেল বুঝতেই পারছে না তিনি। এতদিনে সাজানো পরিকল্পনা, পুরো চৌধুরী বাড়ির সমস্ত সম্পত্তির মালিকানা নিজের করে নেওয়ার আশা, সব যেন এক নিমিষেই উবে গেল। সেই রাতের সম্পত্তি দুভাগ হলো। তবে রিফা খানমও তার স্বামীকে আর সেই বাড়িতে রাখলেন না শান আর ছায়া। ছোট চাচুর মুখের ওপরে ছায়া বলল, আমার স্বামীর সম্পত্তি বুঝে নিলাম আমরা, তবে এখন আমার বড় মা আর বড় চাচুকে নিয়ে যাব এখান থেকে। যেদিন তোমার মতো কুৎসিত একটা মানুষের মৃত্যু হবে তারপরে আমরা আবার ফিরবো এই বাড়িতে। কথাটা মাথায় রেখো ছোট চাচু। রাত প্রায় 11টা। কোয়ার্টারে বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে ছায়া। মনটা আজ ভীষণ ফুরফুরে। এতটা আনন্দ বাবা মা যাওয়ার পরেও তেমন পাওয়া হয়নি ছায়ার। আজ আবার নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। বাবা মা স্বরূপ যে শ্বশুর শাশুড়ি পেয়ে গেল সে। মনের মানুষকে স্বামীর রূপে পেল। এতটা পূর্ণতা সইতে পারবে তো ছায়া? পেছন থেকে শীতল দুটি হাত এসে থামল ছায়ার হাতের ওপর। শানের উপস্থিত টের পেয়ে ছায়া মাথাটা একটু ঘোরাতেই যাবেই তার আগে শান আলতো করে থুতনি ঠেকলো ছায়ার ঘাড়ে। আলতো স্বরে বলল, আমার জীবনে এতটা সুখ কি করে বইতে পারিস তুই? আলতো হাসলো ছায়া, বলল, ওপরওয়ালা চাইলো যে। তুই আমাকে আজ পূর্ণ করে দিলি ছায়া। আমি তোর ঋণ তোর জীবনেও শোধ করতে পারবো না রে। তবু তুই আজ যা চাইছিস আমি তা দেব তোকে। বল কি চাস? একটু নড়ে চড়ে উঠল ছায়া, জিজ্ঞাসা করল, যা চাইবো তাই দেবে আমায়? বলেই দেখ না। আমায় একটু ভালোবাসবে তুমি, যেভাবে আমি গত 6টা বছর তোমার ভালোবাসার অপেক্ষা করেছি সেইভাবে ভালোবাসবে আমায় একটু? আলতো হাসলো শান, নিজের হাতের আঁচলে আলতো করে ছায়াকে জড়িয়ে ধরে বলল, মন থেকে তো আমি সেই কবেই তোকে ভালোবেসে ফেলেছি, শুধু প্রদর্শন করা হয়নি তোর সামনে। তাই তোর কথাই সই। আজ থেকে তুই আমার ভালোবাসার তীব্রতা দেখবি। উত্তাল তাপদহের শীতলতা পাবি আমার ভালোবাসার নামে। ক্লান্ত দেহে এক বিশাল তৃপ্ততা পাবি তুই আমার ভালোবাসার নামে। তুই শুধু সারাটা জীবন আমার হয়েই থাকিস। একটু যত্ন করে রেখে দিও আমায়। সুখে দুঃখে ব্যস্ততায় অবসরে সব সময় তুমি আমাকেই পাশে পাবে।
তোমায় ভালোবাসি যে খুব। প্রিয় শ্রোতাগণ, গল্পটি এখানেই শেষ করলাম। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।